তো আজকে আচ্ছা একটু ইয়ে করবে, ইকো হচ্ছে। আজকের ক্লাস হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্স। এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো তার একটা লিস্ট তোমাদের করে দিয়ে গে। আমরা অ্যাটম, মলিকিউল, অ্যাটমিক নাম্বার, মলিকুলার নাম্বার, অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট, দেন পার্টিকেলস অফ অ্যাটম, মানে ফান্ডামেন্টাল পার্টিকেল কি কি আছে, ফান্ডামেন্টাল পার্টিকেল কি কি আছে, না ফান্ডামেন্টাল পার্ট, হ্যাঁ। আর তাদের মধ্যে তোমার 17টা কি কি বলছো, 17টা কেন বলছো? যেমন, না না না, টোটাল পার্টিকেল আছে তোমার 18টি। তাদের মধ্যে তাদের মধ্যে সবগুলো খুঁজে পাওয়া যায়, তাদের মধ্যে ফান্ডামেন্টাল হচ্ছে 3টি, যাদেরকে আমরা স্টেবল বলি। যাই হোক আসি, তো স্টেবল, আনস্টেবল, কম্পোজিট এরকম পার্টিকেল গুলো পড়বো। তারপরে আমরা পড়বো হচ্ছে, মানে এদের সম্পর্কে ডিটেলে পড়বো। তারপর রাদারফোর্ডের মডেল, বোরস মডেল, সেখান থেকে আমরা পড়বো রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটির পর বোরস মডেল রিলেটেড তোমার সেল, সাবসেল, এগুলো আমরা পড়বো। তাদের বিহেভিয়ার জানবো, অরবিট জানবো, অরবিটাল জানবো, ভ্যালেন্সি পড়বো, আইসোবার কাকে বলে, আইসোমার কাকে বলে, তারপর যেমন আইসো ডায়াফার কাকে বলে, আইসোটোন, আইসোটোপ, এগুলো সব আমরা পড়বো। তো চলো বেশি গল্প না করে শুরু করি। তো ছবি টবিতে পরে আসছি। আচ্ছা, এই ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে একজন সাইন্টিস্টদের ছবি, এটা একজনের, এটার নাম হচ্ছে ডাল্টন। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যার ধারণার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এই ডাল্টনের জন্য কি হয়েছিল অ্যাকচুয়ালি, সাবজেক্টটা কি করে বিল্ড হয়েছে। যে কোনো যে কোনো এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট, এনি এলিমেন্ট, তুমি যদি একটা এলিমেন্টকে ব্রেক করো, আচ্ছা কারোর ইকো হচ্ছে, একটু লাউড এমআইসি অফ করবে, নিজের ভয়েস নিজে শুনছি। আচ্ছা অফ হয়েছে এবার। তো যে কোনো এলিমেন্ট আছে, তো যে কোনো এলিমেন্টকে তুমি যদি, যে কোনো এলিমেন্ট আছে, তো তুমি এটাকে যদি কোনো এনার্জি বা কোনো কিছু দিয়ে যদি এটাকে ভাঙতে থাকো, তো এটা ছোট ছোট পার্টিকেলে পরিণত হয়। সেই ছোট পার্টিকেলকে আরো যদি ভাঙতে থাকো, তাহলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলে পরিণত হয়। এরকম ভাঙতে ভাঙতে একটা স্টেটে আছে, যেই স্টেটের পর একটা একটা সময় ধারণা ছিল যে, একটা সময় ধারণা ছিল, সেই সালটা হচ্ছে প্রায় এই 1808 খ্রিস্টাব্দ অব্দি, যে ধারণাটা এমন ছিল যে এই পার্টিকেল গুলোকে আর ভাঙা যায় না। সেই যে ক্ষুদ্রতম পার্টিকেল, তাদেরকে আমরা বলছি হচ্ছে অ্যাটম বা পরমাণু। এই পরমাণুর নামটা কিন্তু আজকের নাম নয়, পরমাণুর নামটা অনেক পুরনো। তা প্রায় অ্যারাউন্ড 500 বিসিতে একজন ইন্ডিয়ান ফিলোসফার ছিলেন, তার নাম হচ্ছে মহেশী কান্ত। তিনি এই একটা ম্যাটার, মানে এই কনসেপ্ট অফ পরমাণুর তিনি প্রথম দিয়েছিল। তো এটা একটা পরীক্ষা দেখেছি এসছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই কনসেপ্ট অফ পরমাণু বা পরমাণুর নামটা প্রথম কে দিয়েছিল, সেটা হচ্ছে মহর্ষি কান্ত। তিনি একজন ভারতীয় ফিলোসফার ছিলেন। তো তিনি কি করেছিলেন, মানে এটা জাস্ট ধারণা, তার কোনো এক্সপেরিমেন্ট না, কিছুই না, তিনি জাস্ট একটা দার্শনিক। তো তার চিন্তা ভাবনা দিয়ে তিনি বলেছিলেন যে সমস্ত মৌলের একটি, সমস্ত পৃথিবীতে যত রকম মৌল আছে বা যা কিছু আছে, সমস্ত কিছুই একটা ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ নিয়ে তৈরি বা ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল দিয়ে নিয়ে তৈরি, তাদেরকে নাম দিয়েছিলেন পরমাণু। সেই পরমাণু এখন যদি অ্যানালিসিস করা যায়, তাহলে দেখা যায় এই যে উনি যে পরমাণুর কথা বলেছেন, সেই পরমাণুর সঙ্গে ডাল্টনের যে অ্যাটমিক থিওরি বা অ্যাটমিক বাজ, তার সাদৃশ্য আছে। বুঝতে পারলে? আর এই ডাল্টনের অ্যাটমিক বাজ বা অ্যাটমিক থিওরির এটা দিয়েছিল হচ্ছে 1808 খ্রিস্টাব্দে। তো এটা হচ্ছে তোমার সাবজেক্টের একটা, জাস্ট একটা প্রিলি কনসেপ্ট। আচ্ছা, এই অ্যাটম ব্যাপারটা অ্যাকচুয়ালি কি জিনিস, যেসব পয়েন্টগুলো বলছি সব পয়েন্টগুলো লিখে নেবে। মানে যেগুলো দরকার সেগুলো লিখে নেবে, যেগুলো দরকার নেই আমি বলে দেবো, লিখতে হবে না, জাস্ট দেখিয়ে দেবো। যেমন এখানে ইনফরমেশন যেগুলো আছে এটা লিখতে পারো, নাও লিখতে পারো। তো হেডিং দাও অ্যাটম ব্যাপারটা কি জিনিস অ্যাকচুয়ালি, বা নাও লিখতে পারো, জাস্ট শুনে রাখো। অ্যাটম হচ্ছে মৌলের ক্ষুদ্র, যে কোনো মৌলের ক্ষুদ্রতম কণা, তাই তো? মৌলের ক্ষুদ্রতম কণা, এটা হচ্ছে 1808 খ্রিস্টাব্দ
অব্দি ধারণা। এরপরে ধারণা আরো অনেক বিল্ড আপ হয়েছে, ধারণা অনেক চেঞ্জ হয়েছে। এই আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এই যে কোনো মৌলের ক্ষুদ্রতম কণা, এটাকে কি বলছে, এই ক্ষুদ্রতম কণাকে না কোনো কেমিক্যাল রিয়েকশন দ্বারা তৈরি করা যায়, না কোনো কেমিক্যাল রিয়েকশন দ্বারা এটাকে ভাঙা যায়। এটা হচ্ছে 1860 খ্রিস্টাব্দ অব্দি ধারণা ছিল যে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া দ্বারা পরমাণুকে সৃষ্টি করা যায় না। তার মানে কি? দেখো, তোমরা বলতে পারো যে দাদা একটা রিয়াকশন হচ্ছে, ফর এক্সাম্পল নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন হচ্ছে, বা নাইট্রোজেন, মনে করো নাইট্রোজেন এন লিখলাম, নাইট্রোজেন পরমাণুর সঙ্গে অক্সিজেনের রিয়াকশন হচ্ছে, মনে করো হয়েছে কোনো একটা কন্ডিশনে, হয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কোনো একটা কন্ডিশনে হয়েছে। তো এখানে নাইট্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, বা এটাকে যদি আমি বিশ্লিষ্ট করি বা এটা যদি হিট আপ করি বা কোনো এনার্জি যদি অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রেও তো নাইট্রোজেন অক্সিজেনের পরমাণু বা অণু তৈরি হয়। তো সেক্ষেত্রে তাহলে এখানে কথাটা কি, মানে সার্থকতা আছে। এখানে কথাটা সার্থকতা এটাই যে তুমি কখনো কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে নাইট্রোজেন থেকে অক্সিজেন পাবে না, এটাই বলতে চাইছি। মানে তুমি একটা একটা যৌগ আছে তাকে ভেঙে পরমাণু পেতে পারো, কিন্তু একরকম পরমাণু বা একরকম কেমিক্যাল কম্পাউন্ডের পরমাণু থেকে তুমি অন্য একরকম কেমিক্যাল কম্পাউন্ডের পরমাণু পাবে না। বুঝতে পেরেছ? তো এটা হচ্ছে তোমার, এটা একটা ক্যারেক্টার গেল পরমাণু। আর ক্যারেক্টার কি আছে বলো বলো বলো, দেখি তোমরা কি বলছো, বলো আর। বলো। হুম হুম টু হাই প্রেশার, হাই টেম্পারেচার হাইড্রোজেন অক্সিজেন হলো। হ্যাঁ, হলো। হ্যাঁ, সেটা অণু হিসেবে হচ্ছে না পরমাণু হিসেবে হচ্ছে, সেটা আমরা একটু পরেই জানবো যে অণু কি জিনিস, পরমাণু কি জিনিস। তুমি এখন জাস্ট বুঝে রাখো পরমাণুটা কি জিনিস। পরমাণুকে আমরা বলছি পদার্থের ক্ষুদ্রতম কণা। আর এই দুই বা ততোধিক ক্ষুদ্রতম কণা মিলিয়ে গঠিত হয় একটা অণু। এখানে এইটা হচ্ছে হাইড্রোজেনের একটা অণু, এটা পরমাণু নয় কখনো। মনে রাখবে, পরমাণু কখনো কোনো পরমাণু বাতাসে মানে স্থির অবস্থায় থাকতে পারে না, হাইলি রিয়েক্টিভ। যেটাকে আমরা যেটাকে আমরা আমরা বলি না, জাইমান অক্সিজেন, জাইমান হাইড্রোজেন। হুম, এরা সব হচ্ছে অণু, এরা কখনো বাতাসে খালি অবস্থায় থাকতে পারে না। বাতাসে যখনই খালি অবস্থায় থাকে তখন এটা আরেকটার সঙ্গে রিয়েক্ট করে একটা অণুতে পরিণত হয়। না না না, ওটা তো আলাদা জিনিস। বাতাসে তুমি হিট আপ করেছো, হিট আপের ফলে বাতাসে অক্সিজেন আছে, ওই অক্সিজেন তোমাকে জ্বলতে সাহায্য করছে, ওই অক্সিজেন ব্রেক হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে জাইমান অক্সিজেন উৎপন্ন করছে। সেই জাইমান অক্সিজেন তোমায় জ্বলতে সাহায্য করে। অক্সিজেন জ্বলতে সাহায্য, ডিরেক্টলি তো অক্সিজেন জ্বলতে সাহায্য করছে না। অক্সিজেন থেকে জাইমান অক্সিজেন হচ্ছে, সেই অক্সিজেন তোমায় জ্বলতে সাহায্য করছে। হুম হুম। যাই হোক, তো এই পরমাণুর আর কি কি ধর্ম আছে বলো? পরমাণুকে আমরা কি জানলাম, সৃষ্টি করা যাচ্ছে না বা তোমার ধ্বংস করা যাচ্ছে না, এবং কোনো কেমিক্যাল রিয়েকশনের দ্বারা তুমি করতে পারবে না, এটা একটা গেল। আর এটা একটা গেল মৌলের সবথেকে ক্ষুদ্রতম কণা। মোটামুটি এই ধারণার উপর বেস করে ডাল্টন দিয়েছিলেন এই ধারণাটুকু। কিন্তু এরপরে একজন সায়েন্টিস্ট আছে, তার নাম হচ্ছে তোমার, যেমন ধরো আরো অনেক সায়েন্টিস্ট আছে, যেমন গোল্ডস্টাইন আছে, তারপরে তোমার গোল্ডেন, আচ্ছা গোল্ডস্টাইন নাম শুনেছো? তো যাই হোক, এরকম আরো অনেক সায়েন্টিস্ট আছে, তো তারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছিলেন। এক্সপেরিমেন্টটা কেমন, একটা এক্সপেরিমেন্ট দেখাই তোমাদের। মনে করো এরকম একটা কাচের একটা নল আছে, ঠিক আছে, এরকম। তো এর এক পাশে একটা প্লেট আছে, যে প্লেটটাকে আমি বলছি অ্যানোড। অ্যানোড মানে কি, পজিটিভ তড়িৎ, তাই তো?
সব বলে যাও। আর এই পাশে মনে করো আরেকটা তড়িৎদ্বার আছে, যেটাকে আমি বলছি ক্যাথোড। ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার। এইবার তুমি এটাকে যদি ব্যাটারির সাহায্যে যুক্ত করা হয়, ব্যাটারির সাহায্যে যদি এটাকে আমি যুক্ত করি ব্যাটারির সাহায্যে, এই তো এবং এর মধ্যে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করা হয় অ্যাপ্রক্সিমেটলি 0.01 মিলিমিটার অফ এইচই, বা 0.01 বার ধরে নাও ডাইরেক্ট। তো কি দেখা যায় যে, এবং তখন যদি এদের মধ্যে প্রবাহ চালানো হয়, দেখা যায় যে এখান থেকে কিছু, মানে এখানে একটা পর্দা আছে আবার, ঠিক আছে, একদম যেখানে অ্যানোড আছে অ্যানোডের ওখানে একটা পর্দা আছে। তো কি দেখা যায়, যে এখান থেকে বিভিন্ন এগুলো তুমি দেখতে পাবে না, এখান থেকে কল্পনা করা হয় যে বিভিন্ন স্রোত বের হয়, যে স্রোতটা এই ক্যাথোডের দিকে এসে এখানে একটা গ্রিন, একটা সবুজ একটা প্রভা তৈরি করে, সবুজ একটা আস্তরণ তৈরি করে, ঠিক আছে। এই এক্সপেরিমেন্টটা করেছিলেন হচ্ছেন উইলিয়াম ক্রক। উইলিয়াম ক্রক খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে দেখো, এখান থেকে এই যে ক্যাথোড থেকে যে রশ্মিটা বেরোচ্ছে, বা যে যা কিছু বেরোচ্ছে, কি বেরোচ্ছে সেটা তো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সেটা এই অ্যানোডের পেছনে একটা পর্দা আছে, সেই পর্দায় ডিটেক্ট হচ্ছে, একটা সবুজ একটা আভার সৃষ্টি হচ্ছে। তো তার দিয়ে উনি আর কি একটা কনক্লুশন এলেন যে এখান থেকে যে রেটা বা যা কিছু বেরোচ্ছে সেটাকে উনি ধরে নিলেন একটা নেগেটিভ কণার স্রোত বেরোচ্ছে, নেগেটিভ কণার স্রোত, নেগেটিভ কণার স্রোত। আর এই নেগেটিভ কণার স্রোত উনি নাম দিলেন ক্যাথোড রে। কি নাম দিলেন? ক্যাথোড নয়, ক্যাথোড রে। ক্যাথোড রে। ক্যাথোড রে কেন? ক্যাথোড রে তার কারণ হচ্ছে এটা ক্যাথোড থেকে বের হচ্ছে, তাই এর নাম দেওয়া হচ্ছে ক্যাথোড রে। এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল অ্যারাউন্ড তোমার 1887 খ্রিস্টাব্দে। উইলিয়াম ক্রক একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। এই যে নলটা, এই নলটাকে বলে ক্রুশ নল। এই ক্রুশ নলের মধ্যে দিয়ে যে প্রেশারটা মেনটেন করেছিলেন 0.1 বার, এই বারের মধ্যে দিয়ে দুটো তড়িৎদ্বার ছিল। এই তড়িৎদ্বারের মধ্য দিয়ে এবার তোমার যদি এরকম কারেন্ট দেওয়া হয়, তো দেখা যাবে যে এখানে সবুজ একটা আভার সৃষ্টি হচ্ছে। তো সেখান থেকে উনি কনক্লুশনে এলেন যে এখান থেকে নিশ্চয়ই কিছু বের হচ্ছে, যেটা এখানে এই ক্যাথোডের প্রতিচ্ছবি এখানে সৃষ্টি করছে, যার নাম দেওয়া হয়েছে ক্যাথোড রে। এই ক্যাথোড রে কিছু কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি কি? ক্যাথোড রে সবুজ রঙের হয় কেন সেটা আলাদা ব্যাপার। সবুজ রঙের হয় কেন সেটা জানতে গেলে তোমাকে রাদারফোর্ডের মডেল দেখতে হবে, যে নিরবিচ্ছিন্ন পটি বর্ণালী বা বা বিভিন্ন ধরনের পটি বর্ণালী আছে, সেগুলো আমি এক্সপ্লেন করছি, টাইম লাগবে। এখন তুমি অবজারভেশন গুলো দেখো, এখন তুমি যেটা দেখছো সেটা অবজারভেশন, এখনো তোমার মধ্যে কোনো কোশ্চেন আসেনি, এটা তুমি ভেবে চলবে, ঠিক আছে। এই অবজারভেশনে সবুজ হয়েছে, কেন হয়েছে সেই কোশ্চেনের আগে সবুজটা হয়েছে, তাহলে এখানে কিছুটা হচ্ছে, এটা তুমি বলতে পারো। এবার সবুজটা কেন হয়েছে তার জন্য তোমাকে রাদারফোর্ডের মডেলটা দেখতে হবে। রাদারফোর্ডের মডেলে আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া, সরি পটি বর্ণালী পাওয়ার কথা, কিন্তু আমরা পাই নিরবিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম পাই, তাই না? এটা বোর মডিফাই করে। সেই বোর মডেল যখন আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো যে সবুজটা কেন হয়েছে। এটা ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করে। মানে ইলেকট্রন কি, ইলেকট্রন কণা স্রোত। তো ইলেকট্রন কণা স্রোত মানে যা কিছু স্রোত হয় বা যা কিছু আছে সবকিছু একটা ওয়েভ লেন্থ আছে। আর ওয়েভ লেন্থ বানাই হচ্ছে কালার। কোনো কিছু কালারের জন্য দায়ী হচ্ছে তার ওয়েভ লেন্থ। তো ইলেকট্রনের, আমি তো এখন ইলেকট্রনেই আসিনি, তো ইলেকট্রনের ক্যারেক্টার এখন কি করে বলি? সিস্টেমেটিক চলো, ঠিক আছে। তো এটা কি বললাম? ক্যাথোড রে। আর এই ক্যাথোড রের বৈশিষ্ট্য কি কি আছে? ক্যাথোড রের বৈশিষ্ট্য, হ্যাঁ ইনভিজিবল হলো। সে তো আমি তো প্রথমে বলে দিচ্ছি হ্যাঁ ইনভিজিবল হলো, স্ট্রেট লাইন বরাবর যায়, কিন্তু একটা গল্প আছে। স্ট্রেট লাইন বরাবর যায় কিন্তু এটা ডিফ্লেক্ট করে যায়,
কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে এটা রিফ্লেক্ট করে যায়। তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে বেঁকে যায়। আর কি হয়, এর ভেলোসিটি, হ্যাঁ যেহেতু ক্যাথোড থেকে বেরোচ্ছে তাই এটা নেগেটিভ চার্জ। এর ভেলোসিটি অ্যাপ্রক্সিমেটলি লাইটের ভেলোসিটি সমান, মানে 3 ইন্টু হ্যাভ অল। বুঝতে পারলাম না, তড়িৎ বিশ্লেষণের সময় সবসময় দেখো ক্যাথোড বলছি, ক্যাথোড বলছে নেগেটিভ তড়িৎদ্বার, নেগেটিভ তড়িৎদ্বার কি হচ্ছে, ইলেকট্রন যুক্ত হচ্ছে, তাই তো? ইলেকট্রন যুক্ত হওয়া মানেই হচ্ছে বিজারণ, ইলেকট্রন যুক্ত হওয়া অথবা হাইড্রোজেন যুক্ত হওয়া, অলওয়েজ অলওয়েজ রিডাকশন। তো আচ্ছা, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যাথোডের কি কি, ক্যাথোডের কি কি মানে প্রপার্টিজ আছে, এই প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভিজিবল, প্রীতম যেটা বললো, বললো স্ট্রেট লাইনে চলে বা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত। তারপর আমি বললাম স্ট্রেট লাইনে চলে কিন্তু এটা তড়িৎ ক্ষেত্র দ্বারা বেঁকে যায়, তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে বেঁকে যায়। তারপর বললাম এদের ভেলোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলোর গতিবেগের সমান। তারপরে বলছি এরা ঋণাত্মক তড়িৎধর্মিক, ঋণাত্মক তড়িৎধর্মী। আর বলো কি কি আছে, ইম্পর্টেন্ট প্রপার্টি এখনো বলা হয়নি, ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো বলো। এরা কি ম্যাগনেটিক ফিল্ড দ্বারা বেঁকে যায়? যায় না। তাহলে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। প্রভাবিত হয় না। তুমি পরীক্ষায় এখান থেকে যে কোনো একটা পয়েন্ট পেতে পারো যে ক্যাথোডের কি কি প্রপার্টি আছে, তোমাকে যে কোনো একটা প্রপার্টি দিয়ে দিলেও তোমাকে সেটা সঠিক প্রপার্টিটা আইডেন্টিফাই করতে হবে। নেক্সট আর কি আছে বলো। প্রীতম পড়েছো তো, বলো। এই কটা পড়লে হয়। রিফ্লেক্ট ক্যাথোডে হয় না, এক্স রে হয়। ও তাহলে আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয় কিন্তু ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ক্যাথোডে প্রভাবিত হয় না, ওটা এক্স রে হয়। ওটা কারেকশন করে নেবে। আর বলো আর কি কি প্রপার্টি আছে বলো। হুম। আর লিখতে পারো। তো যাই হোক, এইগুলো হচ্ছে তোমার ক্যাথোডের বিভিন্ন রকম বৈশিষ্ট্য। এইবার মজাদার ব্যাপার কোথায়, মজাদার ব্যাপার হচ্ছে ক্যাথোডের বৈশিষ্ট্যগুলো তো দেখলে কি কি হয়েছে। কারো 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 তোমার ইয়ে করা আছে, মানে তোমার কি বলে ওকে, মাইক্রোফোন অফ করে দাও না। হ্যাঁ কি বলো। হ্যাঁ, তো ক্যাথোডের এর সঙ্গে কি সম্পর্ক আছে, আমরা ক্যাথোডের বৈশিষ্ট্য পড়ছি। ও হতে পারে। আচ্ছা যাই হোক, তো এটা তো গেল ক্যাথোড রে। আচ্ছা এটাকে বাংলা লিখে দিচ্ছি আমি, ক্যাথোড, ক্যাথোড রশ্মি। এই ক্যাথোড রশ্মি তাহলে কে আবিষ্কার করেছে বললাম, উইলিয়াম ক্রক্স, তাই তো? আচ্ছা, এরপরে এরপরে কি হলো, এরপরে মানে ব্যাপারটা আরো কত মানে ইন্টারেস্টিং ব্যাপার। মানে এই যে এক্সপেরিমেন্ট হয়েছে, এই এক্সপেরিমেন্টের উপরই বেস করে সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে থমসন, তোমরা সবাই নাম শুনেছো, আমি তোমাদের ছবিটা দেখিয়ে দিই একবার যাতে করে তোমাদের মনে থাকে। এক মিনিট। আচ্ছা যাও, বাদ দাও, দরকার নেই। এই যে এক্সপেরিমেন্টটা হয়েছে, এই এক্সপেরিমেন্টের উপর বেস করেই 1897-এ জে থমসন বা টমসন বা থমসন,
এই যে ক্যাথোড থেকে যে নেগেটিভ বা নেগেটিভ পার্টিকেলের নির্গম হয়েছে বা নেগেটিভ কিছু বেরিয়েছে তার নাম দিয়েছেন হচ্ছে ইলেকট্রন। উনি জাস্ট নামকরণ করেছেন ইলেকট্রন। বুঝতে পেরেছো? কিন্তু মানে তুমি যদি অরিজিনালি দেখো ইলেকট্রন আবিষ্কার কিন্তু তাহলে উইলিয়াম ক্রক্সই করে গেছেন, কিন্তু এই যে মানে জাস্ট এই খ্রিস্টাব্দে এই যে নেগেটিভ রশ্মিটা বেরোচ্ছে এর নাম দিয়েছেন হচ্ছে ইলেকট্রন। তার জন্য বলা হয় যে ইলেকট্রন আবিষ্কার কি করেছেন করেছেন হচ্ছেন জে জে থমসন। বা কি হয়েছে? বা থমসন। একদম একদম একদম। আচ্ছা, এই ইলেকট্রন হচ্ছে এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কি? এই ইলেকট্রন হচ্ছে আমরা যে অ্যাটমটা পড়লাম, এই অ্যাটমের তুমি যদি কোনো একটা অ্যাটমকে যদি ভাঙা যায় আবার, তো তার মধ্যে কিছু ফান্ডামেন্টাল পার্টিকেল দেখা যায়। সেই পার্টিকেলের মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল পার্টিকেল, সাবঅ্যাটমিক পার্টিকেল। ফার্স্ট ফান্ডামেন্টাল সাবঅ্যাটমিক পার্টিকেল। ফার্স্ট ফান্ডামেন্টাল সাবঅ্যাটমিক পার্টিকেল। তো ফার্স্ট ফান্ডামেন্টাল সাবঅ্যাটমিক পার্টিকেল নাম হচ্ছে ইলেকট্রন, যেটা ফার্স্ট ডিসকভার করেছেন হচ্ছে জে জে থমসন 1897-এ। এই এর সাইন কি? ইলেকট্রনের সাইন, ইলেকট্রনকে আমরা ই দিয়ে প্রকাশ করি অথবা -1 E0 এইভাবে প্রকাশ করা হয়। মনে থাকবে? এটা খুব একটা ইম্পর্টেন্ট, এটা যখন আমরা রেডিও অ্যাক্টিভিটি পড়বো তখন কাজে লাগবে। আচ্ছা, এই ইলেকট্রনের কি কি ধর্ম আছে? এই ইলেকট্রনের চার্জ বা আধান, চার্জ অথবা আধান হচ্ছে তোমার 4.8 × 10⁻⁻10 ESU। ইএসইউ এর ফুল ফর্ম কি বলো? হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, কারেক্ট। আর এটা হচ্ছে সিজিএস এ। এসআইতে এরকম কি? এসআইতে এরকম হচ্ছে কুলম। কত কুলম? 1.602 × 10⁻19 কুলম। এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, আর পৃথিবীতে এর থেকে কম চার্জ তৈরি করা সম্ভব নয়, মনে রাখবে। আর কি কি আছে? এই প্রপার্টিটা দিয়েছে কুলম। জে জে থমসন শুধু বলেছেন ইলেকট্রন। আর এই ইলেকট্রনের ভর, একটি ইলেকট্রনের ভর হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর 1/1837 অংশের সমান। একটি হাইড্রোজেন পরমাণু, হ্যাঁ, একটি হাইড্রোজেন পরমাণুর মানে হাইড্রোজেনের পরমাণুর যা ভর তার এত অংশ। এটা হচ্ছে একটি ইলেকট্রনের ভর। আর এই ভরটা ফার্স্ট অবজার্ভ করেছেন যে সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে মিলিকন। 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 এটা এটা তুমি যদি হাইড্রোজেনের যে ভর আছে তার সঙ্গে যদি কম্পেয়ার করো তাহলে, আচ্ছা এই টেস্টটা লিখে নিয়েছো? আমি পরে যাচ্ছি। লেখা হয়েছে? আচ্ছা, তো এই ভরটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কত গ্রাম বলো তো? 9.11 10⁻⁻28 গ্রাম। এই গ্রাম, অথবা কত কেজি হবে? আর কত কেজি বলতে পারি আমরা? 9.11 × 10⁻⁻8×3=11 31 কেজি। এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর। একটা ইলেকট্রন রেডিয়াস কত? একটা ইলেকট্রন রেডিয়াস হচ্ছে 5.6 ফার্মি। 1 ফার্মি ইকুয়াল টু কত মিটার বলো? 1 ফার্মি ইজ ইকুয়াল টু কত মিটার? এক কি হলো বলছো না কেন? 10⁻⁻15 মিটার, বা তোমরা এটাকে বলতে পারো এটা ইকুইভ্যালেন্ট টু 5.6 × 10⁻13 সেন্টিমিটার or 5.6 × 10⁻15 মিটার। এই জন্য তোমার ইলেকট্রন প্রোটন যাই কিছু আছে এদের রেডিয়াসটা আমরা ফার্মিতে মানে ফার্মিতে প্রকাশ করা হয়, যেহেতু ফার্মিতে প্রকাশ করতে গেলে
আমার এই 10 to the power অর্ডারগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি, তার জন্য আমরা হচ্ছে ফার্মিতে ব্যবহার করি। এটা পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ইলেকট্রন বা অ্যাটম বা এদের রেডিয়াস কোন এককে প্রকাশ করা হয়, কোন এককে প্রকাশ করা হয়? ফার্মিতে। ফার্মিতে মনে রাখবে। তো এটা হচ্ছে তোমার ইলেকট্রনের মানে কিছু বিহেভিয়ার গেল এবং তাদের চার্জ গেল, তাদের ওয়েট গেল, তাদের রেডিয়াস গেল, বা ইলেকট্রন কি আবিষ্কার করেছেন, বা মোটামুটি মানে ছোটখাটো ইনফরমেশন অ্যাবাউট ইলেকট্রন গেল। এইবার এরপরে প্রায় সালটা তোমার 1886 খ্রিস্টাব্দে আরেকটি এক্সপেরিমেন্ট হয়, যেই এক্সপেরিমেন্টে করেন হচ্ছেন গোল্ডেনস্টাইন। গোল্ডেনস্টাইন ইনি কি করেছেন, ইনি একদম প্রায় অ্যাপ্রক্সিমেটলি সেম এক্সপেরিমেন্ট করেছেন যেমন তোমার উইলিয়াম কর্ক করেছিল। ওই একই জিনিস, একটা একটা ভ্যাকুয়াম টিউব নেওয়া হয়েছে। হুম, না প্রোটন পায়নি, ও পেয়েছে পজিটিভ তড়িৎ রশ্মি। হ্যাঁ, একদম একদম একদম। তো এখান থেকে তোমার এটা হচ্ছে তোমার অ্যানোড, আর এখানে মনে করো ক্যাথোডের একটা তারজালি মতন আছে, এরকম ক্যাথোডের তারজালি মতন ক্যাথোড। তো এই দুটোকে আমি কানেক্ট করে দিলাম, অ্যানোড আর ক্যাথোডকে। তো এখান থেকে যদি ইলেকট্রিসিটি যদি চায়, অথবা আমি ক্যাথোডকে মনে করো পজিটিভ চার্জ দিচ্ছি, এবার ক্যাথোডকে আমি সরি অ্যানোডকে আমি পজিটিভ চার্জ দিচ্ছি। বলো। হ্যাঁ, যাই হোক। তো আর এটা হচ্ছে আমার ক্যাথোড বা নেগেটিভ তড়িৎদ্বার। তো তখন দেখা যায় যে এই ক্যাথোড থেকে এক প্রকার রশ্মি নির্গত হয়, যা অ্যানোড ভেদ করে চলে যায়, এরকম অ্যানোড ভেদ করে চলে যায়, এবং যাওয়ার সময় কি হয়, এরা ডিফ্লেক্ট করে, বিভিন্ন দিকে ডিফ্লেক্ট করে। তো এই রশ্মিগুলোকে বা এই যে পার্টিকুলার স্রোত, এই স্রোতকে এই গোল্ডস্টাইন নাম দিয়েছিলেন পজিটিভ পজিটিভ রে। পজিটিভ রে অর অ্যানোড রে, যেহেতু এটা অ্যানোড থেকে বের হচ্ছে তাই এর নাম অ্যানোড রে। এটা কত খ্রিস্টাব্দে? 1886 খ্রিস্টাব্দে, তাই তো? এরপরে কি হয়, এরপরে 1900 খ্রিস্টাব্দে বিখ্যাত সায়েন্টিস্ট, তোমার নাম কি বলো? 1900 নয়, অ্যাকচুয়ালি 1911। 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড, তাই তো? রাদারফোর্ড এই পার্টিকেলগুলোর নাম দিয়েছেন প্রোটন। আচ্ছা, লাইটটা একটু কমে গেল কি? আমি বাড়িয়ে দিচ্ছি, একটু কিছু হয়েছে, লাইটটা কমে গেছে, যাই হোক। হ্যাঁ, পরমাণু মডেল তো অনেক কিছু, একজন সায়েন্টিস্ট কি একটা জিনিস করে? অনেক কিছুই করে। রাদারফোর্ড তেজস্ক্রিয়তার সঙ্গেও ওনার সম্পর্ক আছে, ওনার পরমাণু মডেলও তৈরি করেছেন, উনি প্রোটনেরও মানে প্রোটনের নামকরণও করেছেন, অনেক কিছু করেছেন জীবনে। আর নোবেল প্রাইজ প্রাপ্ত মানে ব্যক্তি। উনি কত খ্রিস্টাব্দে নোবেল পেয়েছেন? উনি 1920 খ্রিস্টাব্দে নোবেল পেয়েছিল, নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো ওই যে গোল্ডস্টাইন যে পার্টিকেলটা পেয়েছে ক্যাথোড থেকে, তো তার নাম দেওয়া হয়েছে প্রোটন। আর এই প্রোটনে কি কি ধর্ম আছে? এই প্রোটনের মাস বা ভর 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা অ্যানোড রে। এই জন্য এটাকে অ্যানোড থেকে যেটা পাচ্ছি, যে পজিটিভ রে যেটা পাওয়া গেছে, তার নাম গোল্ডস্টাইন নামকরণ করেছে অ্যানোড রে। কিন্তু পরে রাদারফোর্ডের নাম দিয়েছেন হচ্ছেন তোমার প্রোটন। এর রেডিয়াস কত? এর রেডিয়াস অ্যাপ্রক্সিমেটলি 2.4 ফার্মি। আর এটা তোমার হাইড্রোজেনের ভরের 1839 গুণ। এই পুরো এই যে প্রপার্টিটা, এটা কিন্তু রাদারফোর্ডই বলে গেছে। আচ্ছা, এইটাকে তোমার সাইনের সাহায্যে কি করে প্রকাশ করা হয়? সাইনের সাহায্যে প্রোটনকে পি দিয়ে প্রকাশ করা হয়, অর একটা হাইড্রোজেনের ভরের সমান অনেক সময় ধরা হয় H11। কি হাবি জাবি কোশ্চেন আছে, নোটিফিকেশন আছে। তোমাদের কাছে আছে নাকি এরকম নোটিফিকেশন? তোমার অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে এত টাকা দিয়ে, এত টাকা দিয়ে?
হ্যাঁ, আমাকে এক্ষুনি পাঠিয়েছে 31,000 টাকা ক্রেডিট হয়েছে। তাহলে হাবিয়ে যাবে। আচ্ছা, তো এটাকে H11 এরকম সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। এই রিপ্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট, যখন তেজস্ক্রিয়তা পড়বো আমি বললাম যদি একটা প্রোটন বেরিয়ে যায় বা একটা ইলেকট্রন বেরিয়ে যায়, একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে -1 E0। এটা বলছি পরে সিগনিফাই করছি কোনটাকে কি বলছে। এই ওপরে যেটা লিখি তাদেরকে ভর বলি, আর নিচে যেটা লিখি সেটাকে আমরা ওর ওর প্রোটন নাম্বার, অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রোটন নাম্বার হয় না, এটা ইকুইভ্যালেন্ট নাম্বার বলি আমরা। কি বলবো সেটা পরে বলছি তোমাদের, জাস্ট এখন জেনে রাখো। আচ্ছা, এটা প্রোটন হলো। এই প্রোটনের, আচ্ছা, এই প্রোটনটা কি? এই প্রোটনটা হচ্ছে এই যে পরমাণু আছে, এই পরমাণুকে ভাঙলেই আমরা ইলেকট্রন প্রোটন অনেক কিছুই পাই। যাই হোক, তো এই ইলেকট্রন প্রোটন পাই এবং আরো একটি সাবঅ্যাটমিক পার্টিকেল পাওয়া যায় যার নাম হচ্ছে নিউট্রন, তাই তো? নিউট্রন, এই নিউটনের নামকরণ কে করেছে? নিউটন নামকরণ করেছেন হচ্ছে স্যাডউইক, তাই তো নাকি? হ্যাঁ, কত খ্রিস্টাব্দে? 1932। স্যাডউইক, স্যাডউইক। এই ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই ইলেকট্রন প্রোটন নিউট্রন হচ্ছে একটি পরমাণুর ফান্ডামেন্টাল পার্টিকেল। মানে একটা পরমাণুকে তুমি যদি ভাঙো তাহলে অনেকগুলো ফান্ডামেন্টাল পার্টিকেল পাওয়া যায়, মানে অনেক সাবঅ্যাটমিক পার্টিকেল পাওয়া যায়, 18টি সাবঅ্যাটমিক পার্টিকেল পাওয়া যায়। 18টি সাবঅ্যাটমিক পার্টিকেল পাওয়া যায়, 18টি টোটাল একটা পরমাণুকে ভাঙলে। তাদের মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এরা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল, যার মধ্যে ইলেকট্রনটা হচ্ছে প্রথম ফান্ডামেন্টাল পার্টিকেল। আর এই নিউট্রিনো কি? এই নিউট্রিনো কোনো চার্জ নেই, চার্জবিহীন, চার্জবিহীন। এটাকে লেখা হয় N01 দিয়ে, মনে রাখবে, 1932। আচ্ছা, নিউট্রন কোনো চার্জ, এই তো গেল। এছাড়াও আরো অনেক ফান্ডামেন্টাল পার্টিকেল, যেমন 18টির মধ্যে 3টি তো বললাম। এই এই যে তিনটে পার্টিকেল আছে, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন, এরা হচ্ছে স্টেবল পার্টিকেল বা স্থির পার্টিকেল। স্থির, এদেরকে স্থির পার্টিকেলও বলা হয়, স্থির বা স্টেবল পার্টিকেল। এছাড়াও আর, হ্যাঁ স্থির, সুস্থির, 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 স্টেবল, সুস্থির, সুস্থির, নট স্থির, সুস্থির বা স্টেবল। এছাড়াও আরো অনেক পার্টিকেল আছে যার মধ্যে 3টি পার্টিকেল হচ্ছে আনস্টেবল, হাইলি আনস্টেবল, TABLE, হাইলি আনস্টেবল। তাদের নামগুলো কি কি বলো, প্রীতম বলো? পজিট্রন, প্রীতম চলে গেছে নাকি? পজিট্রন, আর কি আছে বলো? মেসন, মেসনের আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে বলছি। আরেকটা কি আছে? নিউট্রিনো, তাই তো? নিউট্রিনো। এই পজিট্রনকে আমার হচ্ছে কিভাবে প্রকাশ করা হয় বলো? পজিট্রনকে, ইলেকট্রনকে আমরা যেমন -1 E0 লিখেছিলাম, পজিট্রনকে লেখা হয় +1 E0। আর এই পজিট্রন, এই সাবঅ্যাটমিক পার্টিকেল কণাটি কে আবিষ্কার করেছেন? কি হলো, তোমরা তো এগুলো জানো তো, অ্যান্ডারসন, অ্যান্ডারসন। মেসন, মেসন একটা সাবঅ্যাটমিক পার্টিকেল, যে সাবঅ্যাটমিক পার্টিকেলকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পাই মেসন বা পজিটিভ মেসন, একটা নেগেটিভ মেসন, একটা নিউট্রাল মেসন। যে মেসনকে পাই দিয়ে প্রকাশ করা হয়। মেসন কণা কি একটু পরে আমরা পড়বো। আর নিউট্রিনো, নিউট্রিনো নিউট্রিনো হচ্ছে, আচ্ছা, এই মেসন কণার কে আবিষ্কার করেছেন? এনার নাম কি? ইকুয়া, কিছু বলে না, ইকুয়া বা ইউকোয়া, ইকাওয়া, এরকম নাম আর কি। আচ্ছা, আর নিউট্রিনো আবিষ্কার করেছে ফার্মি, ফার্মি 1936 খ্রিস্টাব্দে। এইগুলো হচ্ছে 3টি মানে আনস্টেবল পার্টিকেল গেল 18টির মধ্যে। আরো দুটো পার্টিকেল আছে যাদেরকে আমরা বলি কম্পোজিট পার্টিকেল, কম্পোজিট পার্টিকেল। একটার নাম হচ্ছে বোসন, আরেকটার নাম হচ্ছে তোমার কোয়ার্ক, কোয়ার্ক। এই বোসন আর কোয়ার্ক হচ্ছে কম্পোজিট এলিমেন্ট। এবার তোমরা তো কেউ জিজ্ঞেস করছো যে দাদা এগুলো পড়ে আমার কি লাভ হচ্ছে বা জেনে কি লাভ হচ্ছে। বা দেখো, আরো আরো অনেক পার্টিকেলের, হ্যাঁ, আর এই যে 18টা সাবঅ্যাটমিক পার্টিকেল বললাম, এদের মধ্যে আমি আরো অনেক পার্টিকেলের নাম বলে দিচ্ছি, তোমাদের লিখে নিতে পারো, তো তোমরা জানো নিজেরাও। যেমন হচ্ছে ফোটন,
ফোটন, গ্রাভিটন, বোসন গেল, কোয়ার্ক গেল, এরকম আরো অনেক আছে, প্রচুর আছে। তো যাই হোক, এরা হচ্ছে কম্পোজিট পার্টিকেল। আর এই এই যে তিনটে তিনটে পার্টিকেল লিখেছি, এই তিনটে পার্টিকেল হচ্ছে আনস্টেবল বা অস্থির। আর এর আগে যে তিনটে লেখা হয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরা হচ্ছে সুস্থির। এইবার সবই সাবঅ্যাটমিক পার্টিকেল। ইলেকট্রন একটা সাবঅ্যাটমিক পার্টিকেল, প্রোটন একটা সাবঅ্যাটমিক পার্টিকেল, এইগুলো সাবঅ্যাটমিক পার্টিকেল। হ্যাঁ বলো, 18টি আছে, টোটাল 18টি আছে এখন অব্দি আবিষ্কৃত। হুম হুম 18-র মধ্যে এগুলো হচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ 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 অবশ্যই ফান্ডামেন্টাল। টোটাল ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। দেখো তুমি একটু পরে পড়লেই বুঝতে পারবে, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে, বা পরমাণুর মধ্যে থাকে। আর এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে থাকে নিজেদের মধ্যে, বা একটা একটা পরমাণু থেকে আমরা বলছি অন্য পরমাণু সৃষ্টি করা যায় না, এই কনসেপ্টটা দেখবে একটু রং। যখন রেডিও অ্যাক্টিভিটি পড়বো, তো তখন তখন দেখবো আমরা কোথাও থেকে পজিট্রন বেরোচ্ছে, কোথাও থেকে নিউট্রিনো বেরোচ্ছে, বা নিউট্রিনো। হুম 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 ইলেকট্রনকে ভাঙা যায় না। হ্যাঁ হ্যাঁ সবকটাই ফান্ডামেন্টাল। টোটাল 8। প্রোটনকে তুমি ভাঙতে পারছো না, তো প্রোটনকে কনভার্ট করা যায়। প্রোটনকে নিউট্রনে কনভার্ট করা যায়। আমি না না প্রোটন এটা প্রোটন প্রোটন কি করে ভাঙবো? হ্যাঁ বলো। যেটাই ফান্ডামেন্টাল পার্টিকেল সেটাই তোমার সাবঅ্যাটমিক পার্টিকেল। মানে যে কানু সেই অভিজিৎ, এরকম একটা ব্যাপার। এই এই ফান্ডামেন্টাল বা সাবঅ্যাটমিক পার্টিকেলের মধ্যে, 18টি পার্টিকেলের মধ্যে তিনটে হচ্ছে স্টেবল, তিনটে আনস্টেবল, দুটো কম্পোজিট, সরি দুটো নয়, চারটে কম্পোজিট, আরো অনেক পার্টিকেল আছে যার নামগুলো আমার জানা নেই, বুঝেছো? এদের মধ্যে নিউট্রিনো যে আছে, এদের মধ্যে যে নিউট্রিনো আছে, কি নিউট্রিনোকে বলা হচ্ছে ঘোষ পার্টিকেল। ঘোষ পার্টিকেল কেন বলে? এর যে কোথায় থাকে কখন জানা যায় না। এ একটা মিডিয়াম আছে, সেই মিডিয়ামের মধ্যে দিয়ে খুব স্পিডে যায়, যার গতিবেগ কখনো লাইটের ভেলোসিটি বেশি হয়ে যেতে পারে। সেই কারণে কিছুদিন আগে পেপার হয়েছিল, প্রায় 4-5 বছর আগে, যে আইনস্টাইনের থিওরি অফ তোমার ইকুয়াল টাইমস স্কোয়ার রং। কিন্তু রং না, তার কারণ হচ্ছে ওখানে মিডিয়ামের ভেলোসিটি কনসিডার করা হয়েছিল না। আরে গল্প টল্প পড়ে আসছে, ঠিক আছে, আগে পড়াশোনা করে নাও। ঠিক আছে, বলতে বলতে আবার বলবো। তো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের অস্তিত্বগুলো কিভাবে জানা গেছে, একটা পরমাণুর মধ্যে কিভাবে আছে, তার জন্য যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, সেই এক্সপেরিমেন্ট ফার্স্ট করা হচ্ছে রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা কেমন ছিল, আমরা একটা ছবি জোগাড় করেছি, একবার দেখে নাও এক্সপেরিমেন্টটা কেমন ছিল। রাদারফোর্ড একটি আলফা কণার উৎস ছেড়েছিল। আলফা কণা কি জিনিস? আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম পার্টিকেলের সমান, ঠিক আছে, কি বুঝতে পারলে? এই কি করা হয়েছে, এরকম একটা সোর্স ক্রিয়েট করা হয়েছে, এই সোর্স থেকে আলফা কণা বেরোবে, বেরিয়ে এখানে একটা সোনার প্লেট রাখা হয়েছিল। এই সোনার প্লেটের মানে তোমার যে থিকনেসটা একবার পরীক্ষায় দেখেছি এসেছিলে। এই থিকনেস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি উনি যেটা নিয়েছিলেন, কত বলো, বলো কি হলো? হ্যাঁ, সোনার থিকনেস কত ছিল? 0.0004 মিলিমিটার, তাই তো নাকি? এত মিলিমিটার থিকনেসের একটি, হ্যাঁ, একটা প্লেট রাখা হয়েছিল।
এই এটা হচ্ছে সেই সোনার প্লেটটা। আর তার পেছনে কি করা হয়েছিল, তার পেছনে পেছনে একটা জিঙ্ক সালফাইডের একটা প্লেট রাখা হয়েছিল। জিঙ্ক সালফাইডের প্লেট কেন রাখা হয়েছিল সব এক্সপ্লেন গুলো বুঝতে পারবে। আর এখানে কি হয়েছিল, এই যে আলফা কণাগুলো যাদের মানে বিভিন্ন দিকে ডিফ্লেক্ট করে না যায়, বা এদিকে যদি ডিফ্লেক্ট এদিকে যদি ডিফ্লেক্ট করে না যায়, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে যদি যেন যায়, তার জন্য একটা লেডের প্লেট রাখা হয়েছিল। লেডের প্লেট রাখা হয়েছিল টিভি। এইবার দেখা যাচ্ছে যে এখান থেকে কিছু কিছু আলফা পার্টিকেল আছে যারা একটা এরকম সোজা গিয়ে একটা দিকে বেঁকে যাচ্ছে, এরকম কিছু দিকে বেঁকে যাচ্ছে। আবার কিছু পার্টিকেল দেখা যাচ্ছে যে একদম বেঁকে না গিয়ে মানে যে সোজা গেছে আবার সেই সোজা ফেরত চলে আসছে, কিছু পার্টিকেল দেখা যাচ্ছে। তো তখন উনি একটা কনক্লুশনে এলেন, সেই কনক্লুশনটা হচ্ছে এরকম যে যেখান থেকে যে রশ্মিটা আর কি একদম কমপ্লিটলি ফেরত চলে এসছে, তার মানে হচ্ছে ওখানটায় কিছু একটা জিনিস আছে যার কারণে বাধা পেয়ে চলে এসছে। আর ম্যাক্সিমাম জায়গায় দিয়ে এরকম আলোটা ডিফ্লেক্ট হয়ে গেছে, তো তার কারণ হচ্ছে উনি বলেছেন যে কিছুটা মানে কিছু জায়গা হচ্ছে ওই সোনার পাতে ওর মধ্যে কিছুটা জায়গা হচ্ছে ফাঁপা আছে, মানে ফাঁকা জায়গা আছে, বা এমন কিছু ওখানে এমন কিছু ফাঁকা জায়গা আছে যা এমনও দেখা যাচ্ছে কিছু কিছু হচ্ছে এরকম স্টেট বেরিয়ে গেছে। যেগুলো স্টেট বেরিয়ে গেছে মানে কিছু ডিফ্লেক্টর মানে কিছু ফাঁকা আছে। আর যেগুলো একটু বেঁকে গেছে এদিক ওদিকে, তো সেগুলো হচ্ছে কোনো একটা চার্জের কারণে বেঁকে যেতে পারে। আর কিছু রশ্মি দেখা গেছে যে কিছু আলফা পার্টিকেল আবার ফেরত চলে এসছে। তো এর উপর যে আলফা পার্টিকেল ফেরত চলে এসছে বা কতগুলো ফেরত চলে এসছে, উনি একটা এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে যে টোটাল যদি 23,000 এরকম 20,000 আলফা পার্টিকেল স্রোত পাঠানো যায়, তার মধ্যে একটি মাত্র আবার ফেরত চলে আসে। তো এই যে ফেরত আসছে এর উপর উনি বেস করে ওখানে অ্যাজুম করে নিয়েছেন যে ওখানে ওখানে হচ্ছে নিউক্লিয়াস বা নিউট্রন প্রোটন একসঙ্গে আছে, নিউক্লিয়াস আছে ওখানে, আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোথায় গেল, ওখানে যে জিনিসটার নাম দিয়েছেন তার নাম দেওয়া হয়েছিল নিউক্লিয়াস। আর এই কিছু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গায় কোনো নামই দেওয়া হয়নি। আর যেখানে ডিফ্লেক্ট করে বেঁকে যাচ্ছে ওই ডিফ্লেক্টের কারণ বলেছেন উনি যে ওখানে যেহেতু আলফা পার্টিকেল যাচ্ছে, আলফা পার্টিকেল একটা পজিটিভ তড়িৎধর্মী, তো এই বেঁকে যাওয়ার কারণই হচ্ছে এই বেঁকে যাওয়াটা বোঝা যায় হচ্ছে এই জিঙ্ক সালফাইডের যে ডিটেক্টর যেটা আছে এই ডিটেক্টরের উপরে কোনো ছাপ পড়েছে, এই ছাপের সাহায্যে উনি আইডেন্টিফাই করতে পেরেছেন যে এগুলো বেঁকে এসছে। এবং তারপর উনি কনক্লুশনে এসেছিলেন যে যে এই সোনার পাত এতই একটা ক্ষুদ্র এমন একটা মানে খুবই কম ছোট রেডিয়াসে নেওয়া হয়েছে যে রেডিয়াসটা অ্যাপ্রক্সিমেটলি একটা পরমাণুর ব্যাসার্ধের সমান, বা হয়তো তার থেকে একটু বড়। কিন্তু উনি কনক্লুশনে এসেছিলেন যে এর যে এই সেন্টারে হচ্ছে নিউক্লিয়াস থাকে আর তার চারপাশে হচ্ছে ইলেকট্রন থাকে বা ইলেকট্রন গুলো থাকে, যে কারণে হচ্ছে ওগুলো ডিফ্লেক্ট হয়ে বেড়ে যাচ্ছে। যেহেতু ইলেকট্রনের ভর কম, এই আলফা কণা একটু অল্প ডিফ্লেক্ট করছে, পুরোপুরি ডিফ্লেক্ট করছে না। আর যেহেতু নিউটন বা প্রোটনের ভর অনেক বেশি, তো তার জন্য এটা পুরো ডিফ্লেক্ট করে আবার ফেরত চলে আসছে। বুঝতে পারলে? হ্যাঁ বল। সোনার পাত নেওয়া হয়েছে এই কারণে, সোনার পাতকে খুব সহজে অনেক পাতলা করা যায়। মানে যত রকম মেটেরিয়াল আছে তার মধ্যে সব সোনাকে সবচেয়ে বেশি থিন করা যায়, থিন পাতলা। হ্যাঁ, এখন তুমি বলতে পারো প্ল্যাটিনাম ইউজ করতে পারতাম, এবার প্ল্যাটিনাম অনেক কস্টলি, প্ল্যাটিনামও করা যায় কিন্তু প্ল্যাটিনাম অনেক কস্টলি সেই তুলনায়। সোনা আর প্ল্যাটিনাম দুটো পদার্থ আছে যারা হচ্ছে খুবই ভঙ্গুর, মানে যে কোনো আকৃতির শেপকে আমি খুবই অনেক পাতলা করে অনেক আকৃতির শেপ দিতে পারি, যে কারণে সোনা অথবা প্ল্যাটিনাম ইউজ করা যেতে পারে। কিন্তু প্ল্যাটিনাম অনেক কস্টলি, সেই কারণে উনি প্ল্যাটিনাম ইউজ করেননি, সোনা ইউজ করেছিলেন। এবং এইটা খুব একটা ইম্পর্টেন্ট ডেটা যে 20,000-এর মধ্যে একটি রিফ্লেক্ট করে আছে। আর এদের যে থিকনেসটা ব্যবহার করা হয়েছে সেই থিকনেস হচ্ছে 0.004 মিলিমিটার। আর এটা যেটা ওনার যেটা আর কি এক্সপেরিমেন্ট করে যে সাফল্যতা পেয়েছিলেন সেটা হচ্ছে একটা কনক্লুশন যে সেন্টারে আইদার কিছু আছে যার জন্য রিফ্লেক্ট করে আসছে, যে সেন্টারটার নাম দিয়েছে নিউক্লিয়াস। কিছু পার্টিকেল বেঁকে যাচ্ছে, যে পার্টিকেল বেঁকে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন যে যেহেতু আলফা কোনো একটা পজিটিভ তড়িৎধর্মী রে, তো এটা একটা দিকে বেঁকে যাচ্ছে, তার মানে এখানে কোনো নেগেটিভ তড়িৎ আছে। এবং তার আগে উনি বলে দিয়েছেন যে এই নেগেটিভ তড়িৎগ্রস্ত যে কণাটি আছে তার নাম হচ্ছে ইলেকট্রন, এই সরি, তার নাম হচ্ছে প্রোটন। তো থমসন বলেছেন। আর উনি থমসন বলে দিয়েছে আগে থেকে, তো উনি ধরে নিয়েছেন সেই ইলেকট্রনের জন্যই হচ্ছে রিফ্লেক্ট করে বেঁকে যাচ্ছে। আর এই বেঁকে যাওয়াটা ধরা পড়েছে হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দায়। বোঝা গেছে? বুঝতে পেরেছো? কি হ্যাঁ দাদা?
আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেল হেডিং দাও যে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলে রাদারফোর্ডের এই যে এক্সপেরিমেন্ট হয়েছে, এই এক্সপেরিমেন্টে উনি কি বলেছেন যে কোনো পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন আর প্লাস প্রোটন থাকে। এইবার প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ তড়িৎদ্রব্য, তাই তো? আর নিউট্রনের চার্জ হচ্ছে চার্জলেস, শূন্য। তাহলে কোশ্চেন আসে এরা একত্রে একা কি করে থাকে? এরা একত্রে কি করে থাকে? ওই যে বললাম না একটু আগে সাবঅ্যাটমিক পার্টিকেল পাই মেসন বলছিল, মনে পড়ছে? কিছুই বলে না। তো পাই মেসন কিভাবে রিপ্রেজেন্ট করা হয় বলেছি? পাই প্লাস এরকম কিছু রিপ্রেজেন্ট করা হয়, অথবা পাই মাইনাস রিপ্রেজেন্ট করা হয়। কি হয়? এই নিউটনের মনে করো চার্জ শূন্য এক, আর প্রোটনের হচ্ছে এক H11। তো কি করে এই পাই মেসন, এই নেগেটিভ পাই মেসন, এখান থেকে একটা নেগেটিভ পাই মেসন কি করবে? এই একে অ্যাটাক করে, প্রোটনকে অ্যাটাক করে একটা নেগেটিভ পাই মেসন অ্যাটাক করে, সরি এই -1 E0 অ্যাটাক করলে কি হয়? এই প্রোটনটা তাৎক্ষণিক একদম খুব দ্রুত নিউটনে পরিণত হয়ে যায়। এই মাইনাস মাইনাসে প্লাস, উপরে 1, 1 + 0 1, এই মাইনাস আর এখানে +1 আছে, মাইনাস আর +1 শূন্য হলো, আর উপরে 1, মানে একটা প্রোটন থেকে একটা নিউটনে পরিণত হচ্ছে। এই নিউটনকে কি করছে আবার প্লাস পজিটিভ পাই, মানে এই পজিটিভ পাই মেশন ওকে আবার কি করছে? ওকে আবার প্রোটনে পরিণত করে দিচ্ছে। এরকম সঙ্গে সঙ্গে নিউটন এবং প্রোটন, নিউটন প্রোটন, নিউটন প্রোটনে পরিণত হতে থাকে। আর এই এই নিউটন প্রোটনে পরিণত হচ্ছে, এদের মধ্যে কি হচ্ছে? এর জন্য এদের মধ্যে একটা বল তৈরি হচ্ছে, একটা বল বা একটা ফোর্স তৈরি হচ্ছে, যে ফোর্সকে আমরা বলি নিউক্লিয় বল। নিউক্লিয় বল, একটা বল তৈরি হচ্ছে যাকে আমরা বলি নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয়ার ফোর্স একটা খুব অল্প জায়গার মধ্যে কাজ করে, খুব অল্প জায়গার মধ্যে কাজ করে। অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ, খুব অল্প জায়গার মধ্যে যেহেতু সীমাবদ্ধ, তো কখনো যদি এই নিউটন বা প্রোটন নম্বরের তারতম্য হয়ে যায়, আইদার নিউটন সংখ্যা বেশি অথবা প্রোটন সংখ্যা বেশি, তো সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে এটা একসঙ্গে থাকতে পারে না। বুঝতে পারছো? তোমাকে এই প্রোটন আর নিউটন সংখ্যা সমান হলে কি হবে? সমান হলে তবেই ওদের মধ্যে চার্জের আদান প্রদান হবে, আদান প্রদান হবে, হয়ে ওরা নিজেরা সুস্থির হয়ে একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকতে পারবে নিউক্লিয় বলের সাহায্যে। কিন্তু আবদ্ধ হয়ে থাকছে, এবার যদি কখনো দেখা যায় যে প্রোটন বেশি হয়ে গেছে নিউটন কম, তাহলে সমস্ত প্রোটন তো নিউটনে পরিণত হতে পারবে না। পারবে কি? পারবে না। তো তখন কি হয়? তখন হচ্ছে, তখন ওখান থেকে এনার্জি রিলিজ হয়। সেই এনার্জি কি এনার্জি আমরা জানবো, এরপরে দেখবো রেডিও অ্যাক্টিভিটির কারণ কি। রেডিও অ্যাক্টিভিটির কারণ মেইনলি এটাই। তো যাই হোক, এটা তো গেল পরমাণুর কেন্দ্রে কিভাবে নিউক্লিয়াস নিউট্রন প্রোটন একসঙ্গে থাকে। এরপরে ওনার, হ্যাঁ বল, কিছু বলছো নাকি? আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে, সরি, নেক্সট পয়েন্টটা লেখো। রাদারফোর্ডের নেক্সট নেক্সট পয়েন্ট যে ইলেকট্রনগুলি, আচ্ছা পরমাণুর নেক্সট পয়েন্ট লেখো, পরমাণুর ম্যাক্সিমামকে কি বলে বাংলায়? প্রায় সর্বত্র স্থানই ফাঁকা। এটা হচ্ছে সেকেন্ড কনক্লুশন। থার্ড কনক্লুশন কি এসেছে? থার্ড কনক্লুশন এসেছে যে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করে। বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করে, তার অর্থ কি? এখানে আমি ধরলাম সেন্টারে আমার নিউটন প্রোটন আছে, আর ওনার কল্পনা অনুসারে
বাইরে হচ্ছে বৃত্তাকারে যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথে ইলেকট্রনগুলো রাউন্ড করছে, ঘুরছে। তো ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, এরপরে বোর এই কক্ষপথের বিভিন্ন নাম টাম দিয়েছে, অনেক কিছু করেছে। যাই হোক, তো এই কক্ষপথে যখন ঘুরছে, ঘুরতে গেলে কি হয়, ঘুরতে গেলে এখানে নেগেটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ আছে, এরা একে অপরের দিকে চলে আসার কথা, তাই তো? কিন্তু আসে না, তার কারণ হচ্ছে আসে না, তার কারণ কি, সেন্টিপিটাল ফোর্স। মানে কোনো জিনিস যখন কোনো জিনিসের মানে সাপেক্ষে ঘোরে, সেন্টিপিটাল না, সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দেখো, একটা একটা এই পজিটিভ এখানে মানে নিউক্লিয়াস মানে হচ্ছে ওখানে সব পজিটিভ চার্জ আছে। এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জকে নিজের দিকে আকর্ষণ করবে, কিন্তু না, করছে না, কিন্তু একটা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটি অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স এদের বাইরের দিকে কার্য করে। এই দুটো বল যদি সমান হয় তখন ফল করে না। এইবার তুমি যদি উইন্স ডিসপ্লেসমেন্ট ল পড়ো, তো তখন দেখবে যে কোনো বস্তু যখন একটা হাই স্পিডে ঘুরছে বা কোনো কিছু সাপেক্ষে, তখন সে কি করে, তখন সে এনার্জি লস করে। তো এনার্জি লস করলে কি হবে, এনার্জি যদি লস করে, তো এটা তো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এবং এনার্জি লস করার দরুন কি হবে, এটা আস্তে আস্তে ওই বৃত্তাকার কক্ষপথ, এখান থেকে ইলেকট্রন এনার্জি লস করছে, লস করলে কি হবে, আস্তে আস্তে এরকম করে ওর কক্ষপথে চ্যুত হবে, তাই তো নাকি? তো কক্ষপথচ্যুত হয়ে একসময় নিউক্লিয়াসে গিয়ে আঘাত সৃষ্টি করবে এবং পরমাণু নষ্ট হয়ে যাবে। এটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও হয় না। সেটাও হয় না, এইটা হয় না কারণ এটা কিভাবে বোঝা গেছে এটা হয় না। এখান থেকে একটা পরমাণু নিয়ে তুমি যদি ইলেকট্রিক রে টেস্ট করা হয়, তাহলে দেখা যায় যে এই ইলেকট্রন একটা সাবঅ্যাটমিক পার্টিকেল, এর একটা সমস্ত পার্টিকেলের একটা একটা ওয়েভলেন্থ আছে, আছে তো নাকি? সমস্ত সাবঅ্যাটমিক পার্টিকেল একটা ওয়েভলেন্থ আছে। তো এই ওয়েভলেন্থ তুমি যদি পর্যবেক্ষণ করো, তো এখান থেকে যদি আমি কল্পনা করি যে ইলেকট্রনগুলি এরকম স্পাইরাল মোশন করে নিউক্লিয়াসে আঘাত করছে, তাহলে এখান থেকে যে আমি রে গুলো পাবো, সেই রে গুলো যদি আমি একটা পর্দায় ফেলি, সেই পর্দায় যে রে গুলো পাবো, সেগুলো কি পাবো, একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবো, কন্টিনিউয়াস স্পেকট্রাম পাবো, এরকম কন্টিনিউয়াস স্পেকট্রাম, মানে যে স্পেকট্রামের মধ্যে কোনো ফাঁকা থাকবে না, তাই তো? একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা, কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা, কিন্তু কন্টিনিউয়াস স্পেকট্রাম না পেয়ে আমরা এরকম নিরবিচ্ছিন্ন বর্ণালী পাই। মানে এটাকে আমরা বলি পটি বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। সেটা না পেয়ে আমরা কি পাচ্ছি, নিরবিচ্ছিন্ন বর্ণালী, বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম পাই, যার দ্বারা বোঝা যায় যে ইলেকট্রনগুলো চলে আসছে না। এবং এই যে বর্ণালীগুলো পাওয়া যায়, এই ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্ণালীগুলো দেখা যায় সবুজ। যে কারণেই হচ্ছে, যে কারণেই আচ্ছা দীপা আছো? হ্যাঁ, যে কারণে ওই ক্যাথোড রে থেকে যে রশ্মিটা বেরিয়েছিল সেটা ওই সবুজ আভা সৃষ্টি হয়েছিল। বুঝতে পেরেছো? হুম। তো এটা তো গেল মানে রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল তো আমরা জানলাম, তাহলে ভুল কি কি হলো? ভুল তো এখানেই একটা রাদারফোর্ড করে ফেলেছে যে এটা গোল কক্ষপথে ঘুরছে না। আর দ্বিতীয় হচ্ছে, যখন কক্ষপথে ঘুরছে তখন এনার্জি লস করছে না। এই দুটোই তো একদম ভুল, এটা চরম ভুল বলা হয়ে গেছে। তো এই ভুল সংশোধন কে করেছে? ভুল সংশোধন করেছে নিলস বোর। নিলস বোর স্পেলিং কি? হ্যাঁ, লিখে নে, লিখে নে, লিখে নে। তাহলে তোমার পরীক্ষায় যদি কোশ্চেন করে যে রাদারফোর্ডের পরমাণু, এই সরি, রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে কি ধরনের বর্ণালী পাওয়ার কথা ছিল, কি বলবে? না, পটি বর্ণালী পাওয়ার কথা ছিল, মানে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা, কিন্তু পাই কি পাই ডিস হ্যাঁ, বা হ্যাঁ, কিন্তু কন্টিনিউয়াস স্পেকট্রাম না পেয়ে আমরা নিরবিচ্ছিন্ন, সরি, বিচ্ছিন্ন স্পেকট্রাম পাই, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন স্পেকট্রাম পাই, তাই তো? হুম। হ্যাঁ, সেপারেট সেপারেট স্পেকট্রাম বা সেপারেট বলতে পারো। আর কি ই?
আমার এই বোর্ডটায় না, আমি বোর্ডটা এই অবধি লিখতে পারি, এর পাশে যাই না আমার। এর পাশে যেতে গেলে আমাকে কম্পিউটার ইউজ করতে হবে, যাতে আমার প্রচুর নেট শেষ হয়। আচ্ছা লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। তো এরপরে এরপরে এই যে ব্যাপারগুলো হয়েছে, এই এই ব্যাপারগুলোকে সূত্রে দিয়েছেন হচ্ছে নিলস বোর। তোমাকে নিলস বোরের মডেলটা দেখাই কেমন। হ্যাঁ, আচ্ছা, নিলস বোর কি বলছেন? নিলস বোর বলছেন যে আমার নিউটন প্রোটন থাকে ঠিক আছে নিউক্লিয়াসে, কিন্তু ইলেকট্রন গুলো বৃত্তাকার কক্ষপথ নয়। এখানে ছবিটা ভুল আছে, তাদের ছবিটা ঠিক করেই আসি। নিলস বোর বলছেন যে কেন্দ্রে আমার নিউটন প্রোটন থাকে, কিন্তু এরা বৃত্তাকার কক্ষপথে নয়, উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এরকম উপবৃত্তাকার কক্ষপথ মানে সোলার সিস্টেমের মতন, আমাদের সোলার সিস্টেমের মতন। আমাদের সোলার সিস্টেমের সঙ্গে কিন্তু একটা পরমাণুর সাদৃশ্য আছে। যে কোনো পরমাণুর যেমন সেন্টারে নিউক্লিয়াস থাকে, সোলার সিস্টেমের সেন্টারে আমাদের সান আছে, এরকম পুরোপুরি সাদৃশ্য। সোলার সিস্টেম যেমন ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, একটা পরমাণুরও ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা আছে। সোলার সিস্টেম যেমন উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, ইলেকট্রন গুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। এবং এই উপবৃত্তাকার কক্ষপথের সময় নিলস বোরের অ্যাজাম্পশন হচ্ছে কোনো এনার্জি লস করবে না। এটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন, কোনো শক্তি ক্ষয় করবে না। কোনো শক্তি ক্ষয় করবে না। দ্বিতীয় অ্যাজাম্পশনটা হচ্ছে, দ্বিতীয় অ্যাজাম্পশনটি হচ্ছে এই যে ইলেকট্রন গুলো ঘুরছে, এই ইলেকট্রন গুলো ঘোরার সময় এদের উপর যে কৌণিক বা কৌণিক যে ভরবেগ, কৌণিক ভরবেগ মানে কি, বা যে কৌণিক গতিশক্তি, গতিশক্তি ভরবেগ না, গতিশক্তি এম ওমেগা স্কয়ার আর, তাই তো? এটা তো কৌণিক গতিশক্তি, মনে পড়ছে? এটা পড়িয়েছি তোমাদের। তো এই কৌণিক গতিশক্তি এটা সবসময় NH/2 এর সমান হবে, যেখানে এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্ট এর সমান হবে। আর উনি এই কক্ষপথগুলো বিভিন্ন নাম দিয়েছেন। প্রথম কক্ষপথ মনে করো n=1, n=2, n=3, এরকম বিভিন্ন কক্ষপথের নাম দেওয়া হয়েছে। আর এই কক্ষপথের, আচ্ছা এটা লিখে নিয়েছো? আমি নেক্সট পেজে যাচ্ছি তাহলে। আচ্ছা, এই যে কক্ষপথের নাম দেওয়া হয়েছে, n=1 কক্ষপথের, n=1 কক্ষপথকে আমরা বলি হচ্ছে, এই যে কক্ষপথগুলো হলো এটাকে আমরা বলছি কে কক্ষ বা কে সেল, SHEELL বা কে সেল। n=2 কে আমরা বলছি কে এল, এল কক্ষ বলছি। n=3 কে আমরা বলছি হচ্ছে কে এল এম, এমনি করে এন ও পি কিউ, এরকম 7টা কক্ষ আছে টোটাল। তো তার মধ্যে এই যে কে কক্ষ আছে, এই কে কক্ষকে আমরা কি কি নামে পরিচিত জানো? কে কক্ষে যে মানে কি যে কক্ষটা আছে, এই কক্ষকে অনেক সময় বলা হয়, এই n=1 এই কে কক্ষকে অনেক সময় বলে লিমান সিরিজ। মনে রাখবে লিমান বামার প্যাশন ব্র্যাকেট ফান্ড হ্যাম্ব্রিজ, এগুলো মনে রাখবে পুরো। লিমান সিরিজও বলে এটাকে, লিমান সিরিজ। n=2 কক্ষ, হ্যাঁ শুধুমাত্র ওয়ানটাকে লিমান সিরিজ বলে, SERIES, লিমান সিরিজ। n=2 কে বলা হয় বামার সিরিজ, বামার সিরিজ। হ্যাঁ, কে কে বলা হয় লিমান সিরিজ, এল কে বলা হয় বামার সিরিজ, 3 কে বলা হয় হচ্ছে তোমার লিমান বামার প্যাশন, প্যাশন সিরিজ, প্যাশন সিরিজ। n=4 কে বলা হয়, n=4 কে বলা হচ্ছে লিমান প্যাশন ব্র্যাকেট, ব্র্যাকেট সিরিজ। n=5 কে বলা হয় হচ্ছে তোমার ফান্ড বা ফুন্ড, বাংলায় বলে ফুন্ড, ইংরেজিতে বলে ফান্ড, PHUND, ফান্ড। আর n=6 কে বলা হয় হচ্ছে হাম্পি সিরিজ। মনে রাখবে, এটা এটা কোনো ট্রিকে মনে রাখার দরকার নেই। লিমেন বামার ব্র্যাকেট ফান্ড, এই সরি, লিমেন বামার প্যাশন ব্র্যাকেট ফান্ড হাম্পি। মনে রাখবে যে কোন সিরিজ থেকে আমরা কি সিরিজ বলছি। না ওকে কিছু বলা এখনো, এখনো তো কিছু বলছে না, এখনো অব্দি কোথাও পাইও নি আমি। এটা আমি গ্রাজুয়েশনও দেখতে পাইনি, কোথাও দেখতে পাইনি।
দেখো পরীক্ষা পরীক্ষা কখন কঠিন হয়ে জানো তো, এই কোশ্চেন গুলো খুবই সহজ, কারণ আজকালকার যারা এনসিইআরটির বই ফলো করেন 9-10-এ, তারা এগুলো সবই জানে, কারণ তাদের সিলেবাসে এগুলো সব আছে। এবার আমরা যখন পরীক্ষা অ্যাটেন্ড করতে যাই দেখে মনে হয় এই এগুলো কি, তো না নামই শুনিনি, তখন আমাদের হয়ে যায় হচ্ছে কঠিন, কিন্তু এগুলো খুবই সহজ। হ্যাঁ বলো। হুম 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 হুম। লিমেন বামার প্যাশন ব্র্যাকেট ফন্ড হ্যামফ্রি। হ্যাঁ হ্যাঁ, এই তো KLMNOPQ। হ্যাঁ, কিউটা আননোন। এই কেন সিরিজের নাম দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা সিরিজে কতগুলো করে ইলেকট্রন থাকবে কি না থাকবে, এদের কি আহ, এই 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 মানে কোন কক্ষে ইলেকট্রন থাকলে তার কি ধরনের ওখান থেকে স্পেকট্রাম পাবো, তার বিহেভিয়ার এইসব সায়েন্টিস্টরা বের করেছেন। একজন নাম লেমন, একজন নাম বামার, একজন নাম প্যাসার, একজন নাম ব্র্যাকেট, একজন নাম ফান, একজন নাম হেমব্রি। এগুলো সায়েন্টিস্টদের নাম, তাই তাদের অনুসারেই এই সিরিজগুলোর নাম হচ্ছে লিমেন বামার প্যাশন ব্র্যাকেট ফান হেমব্রি। ঠিক আছে। হ্যাঁ, কিউ এর নাম নেই। তো এই যে সিরিজগুলো বা এই যে কক্ষগুলো আছে, এই কক্ষগুলোর মধ্যে কে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুটি। একটা কক্ষে এই যে কক্ষগুলো আছে, এই কক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে, কে কক্ষে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে। এল তে কটা থাকতে পারে 8টি, এম তে কটা থাকতে পারে 18টি, এন তে কটা থাকতে পারে 32টি, এরকম। তো এখানে তুমি বলতে পারো এটাকে তুমি যদি নর্মালি ফর্মালাইজ করো, টু এন স্কোয়ার হয়, মানে এন ইকুয়াল টু ওয়ান বসালে, তুমি কে পাবে, এন ইকুয়াল টু 2 বসালে তুমি 8 পাবে, এন ইকুয়াল টু 3 বসালে তুমি 18 পাবে। এরপরে আবার আস্তে আস্তে কমে গেছে, এম এন ও, তে আবার 18টি, এম এন ও পি, তে আবার 32, সরি 8টি, এল এম এন ও পি কিউ, তে আনডিফাইন্ড, বা তুমি দুটো বলতে পারো, যাই হোক এরকম করে বেড়ে আবার কমে গেছে, ঠিক আছে। তো এরকম কোন কোন কক্ষে সর্বোচ্চ। হ্যাঁ হ্যাঁ, এরকম ম্যাক্সিমাম তোমার ম্যাক্সিমাম কটা আছে, ম্যাক্সিমাম 6টা আছে, তার বেশি তো নেই। হুম, ম্যাক্সিমাম তার বেশি নেইও, মানে 6টা নয়, অ্যাকচুয়ালি আছে 7টা, আমরা তো 6টার নাম শুনি দেখলাম, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আছে 7টা। তো কে কক্ষে কে কক্ষ, এগুলো কি বলছি আমি, কক্ষ বা সেল বলছি, তাই তো, কে কক্ষ বা সেল বলছি, কে কক্ষ বা সেল বলছি। এই কে কক্ষে ম্যাক্সিমাম সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুটি, এরকম 8টি, 18, 32, 18, 8, এরকম জায়গা গেল। এইবার এই যে কে কক্ষ এলো, এই যে এক একটা কক্ষের মধ্যে, প্রত্যেকটা কক্ষের মধ্যে আবার অনেকগুলো করে অরবিট থাকে বা কক্ষক থাকে, সাবসেল, এরকম সাবসেলও বলে, না সাবসেল আলাদা জিনিস, অরবিট অথবা এটাকে আমরা কক্ষকও বলতে পারি, কক্ষক। প্রত্যেকটা কক্ষকেই 4টে করে তোমার কক্ষক থাকে, তাদেরকে আমরা বলি এসপিডিএফ দিয়ে ডেজিগনেট করা হয়, এসপিডিএফ। এরা কিভাবে থাকে, তার আগে জেনে নাও যে এই যে এস কক্ষক, মনে করো আমাদের আমাদের যদি বলি আমাদের কান্ট্রি কি, আমরা বলি ইন্ডিয়া। তো ওই ইন্ডিয়া মনে করো একটা পরমাণু, এটা হচ্ছে ইন্ডিয়া, এটাকে আমরা বলছি একটা পরমাণুর সঙ্গে কম্পেয়ার করছি বোঝানোর জন্য। এইবার আমরা কি বলি, এই ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন স্টেট আছে, একটা স্টেটের মধ্যে বিভিন্ন আবার ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন গ্রাম ফ্রাম আছে, তাদের মধ্যে বিভিন্ন বাড়ি বাড়ি আছে। তো ঠিক একই রকম ভাবে এই যে পরমাণু আছে, এই পরমাণুর মধ্যে বিভিন্ন কক্ষ থাকে, এরকম বিভিন্ন কক্ষ থাকে, যে কক্ষগুলোকে অ্যাজিউম করা হয় এই কক্ষগুলো, এটা কিন্তু সত্যিকারের না। এই যে আমি উপবৃত্তাকার কক্ষপথ ড্র করছি, এটা কিন্তু সত্যিকারের কক্ষপথ এরকম কিছুই নেই পৃথিবীতে, বা কোনো পরমাণুর মধ্যেও নেই। এটা একটা অ্যাজাম্পশন, কারণ এটা চোখে দেখা যায়নি, জাস্ট এটা বিহেভিয়ার গুলো জানা গেছে, এদের বিহেভিয়ার গুলো জানা গেছে যে এরা এরকম ভাবে, কারণ একটা যদি রে ফেলি, তো একটা বিভিন্ন সময় হাইজেনবার্গের, এরপর আমরা দেখবো হাইজেনবার্গ কি বলেছে, কি সব পরে আসি। তো এরকম যদি রে ফেলা হয় কোনো পরমাণুর মধ্য দিয়ে, তো দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিফ্লেকশন হয়, এই ডিফ্লেকশনের উপর বেস করে হচ্ছে এই অ্যাজাম্পশন গুলো এসছে, যে এরকম কে এল এম এন কক্ষ আছে, এই প্রত্যেকটা কক্ষের মধ্যে আবার কিছু কিছু করে কক্ষক বা অরবিট আছে, যে অরবিট গুলোর নাম দেওয়া হচ্ছে এসপিডিএফ করে এরকম। তো এস অরবিটে সব থেকে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে হচ্ছে দুটি,
দুটি। পি অরবিটে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 6টি। এসপি ডি অরবিটে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 10টি। এফ এ ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 14টি। জি তে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে এটা 7 জোড়া 24টি। হ্যাঁ, এরকম আছে আর অনেক আছে। এসপি ডি এফ জি, জিটা আমরা পড়া হয় না আমাদের। আমাদের মেইন, হ্যাঁ, এ পর্যন্ত করলে মোটামুটি পরীক্ষার জন্য কমপ্লিট। যাই হোক, এই গেল। এইবার এই যে এস অরবিট আছে, আচ্ছা সবাই বুঝতে পারছো? একটু প্রেজেন্ট দাও তো, কে কে আছো ক্লাসে, একটু শুনি আমি। একটু বলো কে কে আছে ক্লাসে, এর নাম বলো তো সবার। আচ্ছা, আর যারা আছে, আর যারা ক্লাস করছে না তাদেরকে একটা অ্যালার্ট দিয়ে পরের দিন ক্লাস থেকে বের করে দেবে, ঠিক আছে? যারা ক্লাস করছে না তাদের পরের দিন একটা অ্যালার্ট দেবে, যদি ক্লাস না করে পরের দিন বের করে দেবে, এটা আমার রিকোয়েস্ট। আমার ডিস্টার্ব হয়। আর প্রগতি বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। আচ্ছা ঠিক আছে, তো এখন যতটুকু বলেছি এতটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তো ঠিক আছে, এটুকু 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 থেকে ঠিক আছে, তুমি এখান থেকেই শোনো। তো এরকম বলছি এসপি, আচ্ছা যারা ক্লাস করছে না, আমি এটা ফাইনাল ওয়ার্নিং আমার, আমি পরের দিন থেকে তাদেরকে ক্লাস থেকে বের করে দেবো, আমার দরকার নেই বেশি স্টুডেন্টের। যারা থাকবে আমি কষ্ট করে পড়াই, আমি আমার একটা ফিডব্যাক দরকার। তো আমি চাই না এরকম আমার ক্লাসে লোকজন আসুক এরকম চলে যাবে, পুরোপুরি স্ট্রিক্ট। আর যখন ক্লাস শুরু হবে, যে আসতে পারবে না প্লিজ একটু জানিয়ে দেবে আমাকে, যে দাদা আমি আসতে পারছি না। আমরা তো এরকম নই যে ভিডিও করে রেকর্ড করে রেখে দিলাম, যখন তুমি তোমার মতন দেখে নিলে। একদিন দুদিন ঠিক আছে, আর প্রগতি তোমার তো অসুবিধা আছে, ওটা জানি, ওটা কনসিডার করা যায়। কিন্তু যারা একদম ক্লাস করেই না, হঠাৎ করে একদিন আসলো, ওটা একটা ইরিটেটিং ব্যাপার। আমি তো কোনো ইউটিউবার না, আমি তো ইউটিউবার না যে ওপেন সোর্স আমি ক্লাস করাচ্ছি, তাই তো নাকি? সেরকম নয়, আমি একজন টিচার। তো আমার ক্লাস অ্যাটেন্ড করতে হলে রেগুলার করতে হবে। যাই হোক, আচ্ছা, তো এবার কি বললাম, এই যে কক্ষ বললাম, প্রত্যেকটা কক্ষ হচ্ছে এসপিডিএফ দ্বারা আমি ডেজিগনেট করছি। এইবার তোমাদের আমি কি বলেছি, তোমাদের বলেছি কে কক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো, তাই তো? কে মানে n=1, এটা হচ্ছে n=1, ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে দুটো। তাহলে এখানে এখানে যে অরবিটাল যেটা থাকবে, বা অরবিটাল অরবিটাল মানে কি এসপিডিএফজি থাকবে, এখানে তাহলে কে থাকতে পারে, একমাত্র এসি থাকতে পারবে এই অরবিটালে, একমাত্র এস। কারণ এস তো দুটো ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, আবার কে তে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে কে তে কে থাকতে পারবে, একমাত্র এস থাকতে পারবে। কে এর পরে কে আছে, কে এর পরে আছে কে এল, তাই তো? এল কক্ষে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, যেটাকে বললাম n=2। তাহলে এখানে কে কে থাকতে পারবে, এস আর পি থাকতে পারবে, কারণ এস এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন, এখানে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন, এই তো? কে এল এম, এম এ ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, 18টি, যেটা n=3। তাহলে এখানে কে কে থাকবে, s2, পি হচ্ছে 6, আর ডি হচ্ছে 10। কে এল এম এন এন কক্ষে ম্যাক্সিমাম 32টি ইলেকট্রন থাকতে পারে, n=4। তাহলে এখানে কে কে থাকবে, s=2, p6, d10, f14। তো এগুলো কি লিখছি, এগুলো লিখছি আমরা কত ম্যাক্সিমাম ইলেকট্রন একটা অরবিটে থাকতে পারে, তাই তো? আচ্ছা, এই অরবিট গুলো স্ট্রাকচার গুলো দেখতে কেমন হয়? এই যে এই যে বললাম এস পি ডি এফ, হ্যাঁ, এই এস কে এস 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 অরবিট কে দেখতে হচ্ছে স্ফেরিক্যাল দেখতে হয়, স্ফেরিক্যাল শেপ টাইপের দেখতে এই অরবিটটাকে, যেটা এরকম একটা, তুমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করো, এরকম একটা স্ফিয়ারের মতন দেখবে, স্ফিয়ারের মতন, স্ফিয়ারের মতন। এটা এস অরবিট। যদি পি ড্র করো, তো পি এর এরকম, পি তে কি বলছি, পি তে কটা ইলেকট্রন থাকতে পারে, 6টা, তাই তো? তো এই যে 6টা ইলেকট্রন থাকতে পারে, বা পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে, এই 6টা ইলেকট্রনকে, এই 6টা ইলেকট্রন কিভাবে থাকে, এই 6টা ইলেকট্রন পেয়ার হিসেবে থাকে, পেয়ার হিসেবে এরকম ম্যাক্সিমাম ইলেকট্রন পেয়ার হিসেবে থাকে। এই যে একটা ছোট ছোট ঘর, এই একটা ছোট ছোট ঘরকে আমরা বলি সাবসেল। বুঝতে পেরেছ? তো এখানে এখানে এই যে পি অরবিটালে
পি অরবিটালে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। এই 6টা ইলেকট্রন তো এরকম নয় যে র্যান্ডম থাকবে, পৃথিবীতে র্যান্ডম বলে কিছু হয় না। আমরা কি বলি যে গ্যাস বাতাসের গতিবেগ র্যান্ডম, তাও র্যান্ডম না। একজন স্ট্যাটিস্টিয়ানকে যদি বসিয়ে দিই, সে একটা একটা এরিয়া কনসিডার করবে, এরিয়া কনসিডার করে তার স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন করে সে একটা ফর্মুলা বের করে দেবে। পৃথিবীতে র্যান্ডম বলে কিছু হয় না, যেটা আমরা র্যান্ডম বলি আমরা বুঝতে পারি না তাই র্যান্ডম বলি। তো এরকম ইলেকট্রনগুলো ঘুরছে বা ইলেকট্রনগুলো কোথায় আছে তার একটা নির্দিষ্ট লোকেশন আছে, ঠিক আছে? তো এই লোকেশনগুলো ধারণা দিয়েছিলেন হচ্ছে ডি ব্রগলি প্রিন্সিপাল নামে একজন ডি ব্রগলি সায়েন্টিস্ট আছেন, তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন কি যে ইট ইজ নট পসিবল টু, ইট ইজ এরকম একটা দিয়েছিলেন, ইট ইজ নট পসিবল টু ডিটারমাইন exact position and location of an electron in a particular time, but we can measure its probability, finding a probability of electron, but we can measure finding probability of electron, যেটা বলছে ডেল এক্স ইন্টু ডেল পাই গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই টু পাই। যে ডেল এক্সটা হচ্ছে ওর পজিশন আর ডেল পিটা হচ্ছে ওর মোমেন্টাম আর এদের গুণফল, এটা এইচ বাই টু পাই এর বেশি হবে। এটা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস ছিল যে আমরা কখনোই মানে বলতে পারি না যে ইলেকট্রনটা এখানেই আছে বা প্রোটন এখানে আছে, কিন্তু ওদের ওদের প্রবাবিলিটি আমরা বের করতে পারি যে এখানে থাকতে পারে। বুঝতে পেরেছো? ওই যে থাকতে পারে কনসেপ্ট, ওরা কোথায় থাকবে, তো সেটা বিভিন্ন একটা লোকেশন আছে, সেই লোকেশনকে আমরা বলি সাবসেল। যে সাবসেলের আবার বিভিন্ন নাম আছে। এই যে তিনটি সাবসেল দেখতে পাচ্ছ পি অরবিটালে আছে, এদের নাম হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। কিন্তু যেহেতু এটা 3D অ্যাক্সিস, যে কোনো কিছু তো 3D, তাই না? পৃথিবীতে যে কোনো অবজেক্ট রিয়েল অবজেক্ট মানে তো 3D। তো 3D অবজেক্ট, তাই এদেরকে তিনটি অ্যাক্সিসে ভেঙে নিয়েছি, পি এক্স, পি ওয়াই, পি জেড। এই পি এক্স অ্যাক্সিসটা দেখতে কেমন, এই পি এক্সিসকে দেখতে কেমন মানে ইলেকট্রন ওই অ্যাক্সিসে ওরকম ভাবে থাকে। পি এক্স অ্যাক্সিসটা দেখতে হচ্ছে এরকম, আমি যদি এটা এক্স অ্যাক্সিস ধরি, এটা যদি ওয়াই অ্যাক্সিস ধরি, তো পি এক্স দেখতে এরকম ডাম্বেল শেপ, ডিও ইউ DOUMBL ডাম্বেল শেপ। যদি আমি বলি পি ওয়াই, ওয়াই হলে এটা ওয়াই অ্যাক্সিস ধরো, তো এটা এরকম দেখতে হবে। হ্যাঁ, ইকুয়াল হয়ে যাচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস। আর পি জেড হচ্ছে এমনি দেখতে, এটা মনে করো জেড অ্যাক্সিস, এই এটা পি জেড। এটা হচ্ছে ডাম্বেল শেপ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, বা এই ছবিগুলো খুব ইম্পর্টেন্ট যে পি এক্স, পি ওয়াই, পি জেড দেখতে কেমন আর এদের শেপটার নাম কি, ডাম্বেল শেপ। তো এই ডাম্বেল শেপ হচ্ছে, এই ডাম্বেল শেপটা কি, এই শেপটা হচ্ছে এটা সবগুলি ডাম্বেল শেপ, শুধু অ্যাক্সিস আলাদা। এই শেপটা কি, এই শেপটা হচ্ছে ইলেকট্রনের ডেনসিটি। ইলেকট্রন মানে একটা পার্ট, ইলেকট্রনের ডেনসিটি, ইলেকট্রন মানে আমরা একদম ছোট ক্ষেত্রে বলি ইলেকট্রন মানে একটা পার্টিকেল, বাট ইলেকট্রন ইজ নট এ পার্টিকেল, ইলেকট্রন মানে একটা ক্লাউড। ক্লাউড দেখতে যেমন হয়, একটা ইলেকট্রন দেখতে ওরকম হয়। বুঝতে পেরেছো? পার্টিকেল বলতে তোমাদের মনের মধ্যে কি ধারণা আছে, যে একটা পয়েন্ট, তাই তো? একটা পয়েন্টের ধারণা আছে, তাই না? একটা পয়েন্টের ধারণা আছে, কিন্তু ইট ইজ নট ইলেকট্রন। ইলেকট্রন মানে একটা ক্লাউড। একটা ক্লাউড একটা জায়গায় অনেকভাবে একটা ক্লাউড আছে, ওই ক্লাউডের একটা ক্লাউডকে বলছি আমরা একটা ইলেকট্রন। এরকম অনেক ক্লাউড এরকম আছে যেখানে পিএক্স ক্লাউডটা দেখতে এরকম হয়। এগুলো ইলেকট্রন ক্লাউড নয়, ইলেকট্রন পার্টিকেল একটা লেভেল অব্দি বলা হয়, তারপর বলা হয় ইলেকট্রন ক্লাউড। বুঝতে পেরেছো? আচ্ছা, আর এইখানে এরকম এরকম একটাকে, এরকম একটা উপরে তীর চিহ্ন, একটা নিচে তীর চিহ্ন লেখার অর্থ হচ্ছে এই যে ইলেকট্রন গুলো আছে এদের একটা করে স্পিন নাম্বার থাকে, স্পিন কোয়ান্টাম নাম্বার। এদের একটা করে স্পিন কোয়ান্টাম নাম্বার থাকে, স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার যার একটাকে প্লাস হাফ, সরি, একটাকে প্লাস হাফ একটাকে মাইনাস হাফ দ্বারা প্রকাশ করা হয়, প্লাস হাফ মাইনাস হাফ দ্বারা প্রকাশ করা হয়। এখানে যে দুটো ইলেকট্রন আছে তার একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, এখানে যে দুটো ইলেকট্রন আছে তার একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, এখানে যে দুটো ইলেকট্রন আছে তার একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। ক্লিয়ার হয়েছে? এইবার যখন একটা ইলেকট্রন একটা সেলের মধ্যে যখন ঢোকে তখন, হ্যাঁ নিশ্চয়ই হয়তো, নিশ্চয়ই হয়তো, এর জন্যই তো
হ্যাঁ, তো কি হয়েছে, একটা ইলেকট্রন নেগেটিভ আধান ধারণ করলে একটা পরমাণু কি নেগেটিভ, সরি, একটা পরমাণু কি নেগেটিভ হয়? একটা পরমাণু তো তোমার নিশ্চয়ই হতেই পারে। বুঝতে পেরেছো? এইবার এই ইলেকট্রন গুলো কেমন করে ঢোকে এটা দেখো। ইলেকট্রন গুলো, এটা মনে করো পিএক্স পিওয়াই পিজেড লিখছি। তো ফার্স্ট কি করবে, ফার্স্ট হচ্ছে প্রথম এক একটা করে অরবিটে ঢুকতে ঢুকতে যাবে এমনি করে। ও প্রথম একটা 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 অরবিটালকে উপর হাফ ফিল্ড করবে, হাফ ফিল্ড, এটা হচ্ছে হাফ ফিল্ড করেছে, হাফ ফিল্ড করেছে। ওকে, এরপরে যত আরো ইলেকট্রন বাড়বে তত ওর ও এরপরে আবার ওটাকে আবার এরকম সিস্টেমেটিক অর্ডারে ফিল করতে যাবে। এটা হচ্ছে ফুল ফিল্ড, ফুল ফিল্ড বা হ্যাঁ থাকে তো, হাফ ফিল্ডও থাকে ফুল ফিল্ডও থাকে। এই ফুল ফিল্ড কোনো অরবিটাল যদি হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড থাকে, মনে রাখবে এটা কি বলছি, কোনো অরবিটাল, কোনো অরবিটাল যদি হাফ ফিল্ড, FIELD, প্রশান্ত বুঝতে পারছো, অর ফুল ফিল্ড থাকে, তখন তাকে সুস্থির বলা হয় বা স্টেবল বলা হয়। কারণ এখানে প্লাস আপ মাইনাস আপ, প্লাস আপ মাইনাস আপ, পুরো ব্যাপারটা জিরো হয়ে যাবে। যেটা যেটা কখন হয় আমরা একটু পরে দেখতে পাবো, আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট। এইটু এই অবধি তো বুঝতে পেরেছো? আচ্ছা, তো এটা গেল তোমার পিএক্স। পিএক্স আমি কি বললাম, ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, সরি, পি অরবিটালে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। তার মধ্যে 3টে হচ্ছে তোমার এরকম এরকম তোমার সাবসেল থাকে, যেগুলো সাবসেল থাকে, যে সাবসেলে প্রত্যেকটা ইলেকট্রন এরকম স্পিন ম্যাগনেটিক, এটাকে কি বললাম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাই তো, বা স্পিন কোয়ান্টাম নাম্বার, এটাকে অনেক সময় স্পিন কোয়ান্টাম নাম্বারও বলে। হ্যাঁ, না, এই এর স্পিন, স্পিন স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ উপরের দিকে, মাইনাস হাফ নিচের দিকে, এভাবে রিপ্রেজেন্ট করা হয়। এটা জাস্ট ডেজিগনেশন, ডেজিগনেশন। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম নাম্বার, এর উপরে তো বেস করা হয় যে কোনো এই পিরিয়ড টেবিল আরো ইন্টারেস্টিং, যে কোনো কিছু ম্যাগনেটিক প্রপার্টি হবে কি হবে না সেটা এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ বলো। হুম, দুটো বিষয়। এছাড়াও একটা আছে যেটাকে আমরা বলি অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। আসছি, আস্তে আস্তে আসি, এত বেশি তাড়াহুড়ো করো না, সিস্টেমেটিক অর্ডারে চলো, সমস্ত কোশ্চেন উত্তর পেয়ে যাবে। এই চ্যাপ্টারটা আশা করি 3 দিন লেগে যাবে, কারণ আমি এর সঙ্গে পিরিয়ড টেবিলে করা করে দেবো। হয়েছে তো? আচ্ছা, ডি অরবিট দেখতে কেমন হয়? ডি, ডি অরবিটে ম্যাক্সিমাম 10টি ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, একদম ঠিক বলেছো, তোমাদের বলেছি এগুলো আগে আমি। 10টি ইলেকট্রন থাকতে পারে। এই 10টি ইলেকট্রন এদের হচ্ছে 5টা এরকম সাবসেল থাকে, 5টা। ওটা সেম প্যাটার্ন, প্রথম একটা করে ফিল করতে করতে যাবে, কটা 5টা লিখেছি। হ্যাঁ, তারপর আবার সেম ফিল করার পর আবার একটা করে ফিল করতে করতে আসবে, ফিল করতে করতে আসবে মানে 5টা সাবসেল থেকে। এই 5টা সাবসেলের নাম কি? এদের নাম হচ্ছে DXY, DYZ, DXZ, ডি, তোমার হচ্ছে, বলো কি, DX² মাইনাস Y², আর হচ্ছে DZ²। এই, তাই তো? আর এদের এদের শেপটা দেখতে কেমন হয়? এদের শেপ হচ্ছে, এইটাও যদি তোমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে DXY দেখতে তোমার হবে হচ্ছে, বা ডি কক্ষকের যে সাবসেলটা আছে সেটা দেখতে তোমার হবে XY বলেছি তো, এক্স কক্ষ আর ওয়াই এর মধ্যে দিয়ে যাবে, মানে এরকম তোমার। আহা, এইরকম। আর এই শেপটাকে আমরা বলছি ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। যদি তোমার DYZ হতো, আর উল্টোপাল্টা হচ্ছে ছবি শুধু। হ্যাঁ বল। এই দেখ, এই একটা ডাম্বেল আর এই একটা ডাম্বেল, তাই ডবল ডাম্বেল, আর কিছুই না। বুঝতে পেরেছিস? এর জন্য ডবল ডাম্বেল। এবার যদি DYZ দেখতে কেমন হবে? এরকম হবে, এই একটা গেল, এই একটা ডাম্বেল আসলো। DXZ দেখতে কেমন হবে? DXZ দেখতে একই রকম হবে প্রায়, জাস্ট এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস,
এই এই এটা হচ্ছে, কিন্তু ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখতে আলাদা। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হলে হলে এইটা দেখতে এরকম হবে। এটাও ডাবল ডাম্বেল, কিন্তু এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর ডি জেড স্কোয়ার দেখতে কেমন হবে? ডি জেড স্কোয়ার দেখতে ঠিক এই টাইপের হবে। এরকম একটা ইলেকট্রন ক্লাউড থাকবে, আর তার পাশে এরকম একটা ইলেকট্রন ক্লাউড থাকবে। এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এটা তো তোমার আঁকতে হবে না, তোমার টিক মারতে হবে শুধু। তুমি তোমাকে বলেছে ডি, যে নিচের কোনটি ডি ওয়াই জেড এর স্ট্রাকচার, বা বা এইটা দিতে পারে, অথবা বলতে পারে ডি ওয়াই জেড দেখতে কেমন হয়, ডাবল ডাম্বেল না স্ফেরিক্যাল না কেমন, ব্যাস এই। বুঝতে পেরেছো? তো ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস দুটো ড্র থাকবে তোমার পরীক্ষা কোশ্চেনে, মানে অপশনে থাকবে। আর সেখানে যেটা এরকম দেখতে হবে সেটাই আনসার হবে তোমার। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস মধ্যে দিয়ে গেছে, জেড অ্যাক্সিস এক্স অ্যাক্সিস জেড আর এর মধ্যে দিয়ে গেছে। হুম। আর ডি জেডটা হচ্ছে এরকম, ডি জেডটা হচ্ছে এরকম, এরকম একটা অ্যাক্সিস থাকে গোল, এরকম একটা গোল অ্যাক্সিস থাকে। আর এই এটা হচ্ছে ডি জেড। আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে এমনি টাইপে দেখতে হয়। আচ্ছা, এরও এরকম গল্প আছে, এরও এরকম গল্প কি, এরও গল্পটা হচ্ছে এরকম, যে যে এর গল্পটা ঠিক একই রকম, যে ডি অরবিটালে আমরা কি জানি, আমরা একটু আগে বলেছি যে ফুলফিল্ড অথবা হাফ ফিল্ড থাকলে কি হয়, ফুলফিল্ড আর হাফ ফিল্ড থাকলে কি হয়, সুস্থির হয়। তো সেই কারণে সেই কারণেই ডি অরবিটে কখনো 4টি অথবা 9টি ইলেকট্রন থাকতে পারে না। ইলেকট্রন থাকতে পারে না, কারণ 4টি হলে কি হয়, 4টি হলে ও কি করবে, ও একটা ইলেকট্রন নিয়ে নেবে কোথাও থেকে, ডি অরবিট করে নিজেকে সুস্থির করতে চেষ্টা করবে। 9টি হলেও কোথাও থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, নিজেকে সুস্থির করতে চেষ্টা করবে। কেমন হয় এই যে বললাম। হ্যাঁ, বলো বলো। ইলেকট্রন ইলেকট্রন কি ভাঙা যায়? হ্যাঁ, 6 হতেই পারে, 6 হতেই পারে, 6 তো হতেই পারে, 5 হতে পারে, 4 আর 9 থাকতে পারে, কেন থাকবে না এখন এক্ষুনি বুঝতে হবে। এই যে ইলেকট্রন গুলো লিখছে, এইবার দেখো আরো ভালো করে বোঝো। এই যে কে, এল, এম, এন এগুলো লিখছি, তাই তো? ও, পি। তো এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এন ইকুয়াল টু, এখানে লিখছি কে তে কি আছে, এস। এটা যেহেতু এক, 1 নম্বর, 1 নম্বর কক্ষ, তাই লিখবো অন এস। এল তে অন এস, এল তে এস পি দুটোই থাকতে পারে, তাই লিখবো 2s2p, 2s2p। যেহেতু এল এ আমরা দেখেছি, এল এস আর পি দুটো, এখানে ম্যাক্সিমাম 8টি ইলেকট্রন থাকতে পারে। আর এস এ হচ্ছে 2টো ইলেকট্রন, পি তে 6টা ইলেকট্রন, 8টি ইলেকট্রন, তাহলে এখানে এসপি দুটোই থাকবে। 3 কে কেমন করে লিখবো, 3 নম্বর অরবিট কেমন লিখবো, 3s 3p 3d, 3s 3p 3d। 4s কে আমরা লিখবো 4s 4p 4d 4f, এরকম করে লিখতে লিখতে যাবো। বুঝতে পেরেছো? এইবার ইলেকট্রন গুলো কি করবে, ইলেকট্রন গুলো কেমন করে সজ্জিত থাকে। ইলেকট্রন হচ্ছে প্রথমে নিউক্লিয়াসকে, এটা মনে করো নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রথম এন ইকুয়াল টু অন অরবিটে ও থাকে। ঠিক আছে? মানে প্রথম ইলেকট্রন হচ্ছে আমার এই কক্ষে ঢুকবে, তারপর এইটা যখন ফুলফিল হয়ে যাবে তখন ইলেকট্রন এই অরবিটে ঢুকবে। মানে এই অরবিটে আগে টুপিতে ঢুকবে না, আগে 2s এ ঢুকবে, তারপর টুপিতে ঢুকবে। সেটা এনার্জি, হ্যাঁ, এটা এনার্জি স্তরের উপর ডিপেন্ড করছে। তারপরে এরকম 3s 3p 3d 4s এরকম ঢুকতে থাকবে। কিন্তু এখানে গিয়ে একটু ব্যতিক্রম দেখা যায়। ব্যতিক্রমটা কি দেখা যায়, যে এই যে 3d, দেখো প্রথম ইলেকট্রন ঢোকার কথা ছিল 3s এ, তারপরে ঢোকার কথা ছিল 4s এ, তাই না? কিন্তু এই 4s এর এনার্জি স্তর খুবই কম, মানে 3d থেকে কম। তাই ইলেকট্রন প্রথম 4s এ ঢুকবে, তারপরে 3d তে ঢুকবে। এর জন্য একটা প্যাটার্ন আছে, মনে রাখার প্যাটার্নটা লিখে রাখো। কিরকম ভাবে তোমার মনে রাখবে, এই যে প্যাটার্নটা কোথায় কোন ইলেকট্রন কখন ঢুকবে, সেই মনে রাখার প্যাটার্নটা হচ্ছে এরকম। লিখছি দেখো, অন এস
2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p, এরকম ফর এক্সাম্পল গেছে। এবার ইলেকট্রন প্রথম কোথায় ঢুকছে? ইলেকট্রন কোথায় ঢুকছে আমার হচ্ছে অনেস কক্ষে, অনেসে ঢুকেছে। তারপরে ঢুকছে আমার 2s এ, 2s ঢুকেছে। তারপর 2p 3s, তার মানে তারপর 2p তে ঢুকবে, তারপরে 3s এ ঢুকবে, তারপর 3p 4s এ ঢুকবে, 3p 4s, তারপর 3d তে ঢুকবে, তারপর 4p তে ঢুকবে, তারপর 5s এ ঢুকবে। এমনি করতে করতে যাবে, বুঝতে পেরেছো? এরকম করতে করতে ইলেকট্রন গুলো ফুলফিল হতে হতে যাবে। এইটা তো গেল ইলেকট্রন গুলো কি করে ঢুকছে, কি করে 4টে 9টা হচ্ছে না, এগুলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি, কোনটা সেল কোনটা সাবসেল এগুলো আমরা বুঝতে পারলাম। ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের? 4s এর এনার্জি থেকে 3d এনার্জিটা বেশি। এনার্জি এইটা হচ্ছে যত n ইকুয়াল টু যত কম হবে, n যত কম এনার্জি তত কম, এনার্জি তত কম। এই হ্যাঁ 4d এনার্জি বেশি, তো 4d এনার্জি বেশি। ওই যে বললাম না n equal to 1 লেমন সিরিজ, n equal to 2 বামান সিরিজ, ওখানে একটা ইকুয়েশন আছে এরকম, ওখানে একটা ইকুয়েশন আছে এরকম 1/r 1/n1 মাইনাস 1/n2, এরকম একটা ইকুয়েশন আছে। যেই আরটাকে বলা হচ্ছে রামান কনস্ট্যান্ট, মানে যে যে সিরিজে সেই সিরিজের কনস্ট্যান্ট। এই এইটা ক্যালকুলেশন আছে, একটা বড়সড় ক্যালকুলেশন আছে। আর ছোটখাটো ক্যালকুলেশন তো এক লাইনে লিখে দিলাম ইকুয়েশন, এটা বড়সড় ক্যালকুলেশন আছে। হুম। হ্যাঁ, কোন কক্ষে কত ইলেকট্রন আছে, সব কত এনার্জি আছে সব বের করা যায়, সমস্ত কিছু, কোনো কিছুই পৃথিবীতে র্যান্ডম না। পৃথিবীতে র্যান্ডম একমাত্র একটা জিনিসই, সেটা হচ্ছে লাইটের ভেলোসিটি, তাও তো বের করে দিয়েছে। আর সব থেকে বড় র্যান্ডম হচ্ছে মানে 1 মোল ইলেকট্রন ইকুয়াল টু 6.023 10^23 সংখ্যক অণু, এইটা হচ্ছে একমাত্র র্যান্ডম যত রকম থিওরি আছে। আর এখন অব্দি মোটামুটি সমস্ত থিওরি প্রুফ পাওয়া গেছে, একমাত্র ওইটারই প্রুফ পাওয়া যায়নি। কিন্তু ওইটা প্রুফ পাওয়া না গেলে কি হবে, ওইটার উপর বেস করে যা যা, হ্যাঁ লাইটের ভেলোসিটি তো বের করে দিয়েছে এক্সপেরিমেন্ট করে। তো যাই হোক, তোমাদের এইটুকু ক্লিয়ার হয়েছে? এইটুকু যা তোকে তো এখান থেকে এই ইকুয়েশনটা পরীক্ষা দিতে হয় যে 4s আর 3d মধ্যে কার এনার্জি বেশি, হুইচ ওয়ান ইজ ট্রু। তোমাদের কোশ্চেন পেপারে আমি দেখাবো, আমি আগে আমি তো কেমন পড়াই তোমাদের জানো তো কেমন পড়াই। প্রথম থিওরি পড়িয়ে দিলাম, তারপর কোশ্চেন পেপার সলভ করবো আমরা, তারপর টেইলার তো করবো, সবই তো করবো। তোমাদের যে কোনো পরীক্ষায় আমার টার্গেট হচ্ছে পরীক্ষায় যেন তোমরা মিনিমাম 90 অ্যাভাব করতে পারো, যে কোনো পরীক্ষায়। তার জন্য তোমাদের টুইন দেওয়া আছে ডন একদম। হুম, যাই না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো? এদিক ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট টপিক, নেক্সট ব্যাপারে যাচ্ছি। আচ্ছা, এইটুকু পড়ে এখন এইটা পড়ে আমাদের কি লাভ হলো অ্যাকচুয়ালি? তাহলে তার একটা যদি এক্সাম্পল দিই, আমি তোমাদের পজিশনি পরে করাবো, পজিশনি এখন করাবো না, পজিশনি পরে করাবো। ফর এক্সাম্পল তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো N14 বা N7। N7 মানে কি, দেখো এরকম ভাবে আমি যদি কখনো এরকম ভাবে লিখি, এটা মনে করো অ্যাটম, কোনো অ্যাটম, সেই অ্যাটমের এখানে যদি কিছু লিখি, এখানে যদি কিছু লিখি, আর এখানে যদি কিছু লিখি, তার অর্থ কি? এখানে যেটা লিখবো সেটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, প্রোটন নিউট্রন সংখ্যার যোগফল, ঠিক আছে? এইবার এইটা হচ্ছে একটা অ্যাজাম্পশন যে একটা পরমাণুর মধ্যে যে কটা প্রোটন থাকে সে কটা ইলেকট্রন থাকে। এই অ্যাজাম্পশনের উপর বেস করে আমি যখন লিখবো N714, তার মানে হচ্ছে এটা হচ্ছে এর প্রোটন সংখ্যা, এটা হচ্ছে এর ভর সংখ্যা বা মাস নাম্বারও বলে, মাস নাম্বার অথবা ইয়েস 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 ভর সংখ্যা। ইলেকট্রনের ভরকে নেগলেক্ট করা হয়েছে, দেখো একটা পরমাণুর ভর, এটা কিন্তু একটা পরমাণুর প্রকৃত ভর না। মাস সংখ্যা কিন্তু একটা পরমাণুর প্রকৃত ভর না, একটা পরমাণুর প্রকৃত ভর হচ্ছে একটা অ্যাটমিক নাম্বার। ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক NUMBR,
অ্যাটমিক নাম্বার হচ্ছে একটা প্রকৃত অ্যাটমিক নাম্বার আর মাস সংখ্যার মধ্যে পার্থক্য কি? মাস সংখ্যা হচ্ছে আমাদের মাস নাম্বার হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য আমরা ধরে নিয়েছি যে একটা ইলেকট্রনের ভরও যা একটা প্রোটনের ভরও তাই। বুঝতে পারলে? এই সরি সরি সরি, মানে একটা ইলেকট্রনের ভরকে আমরা নেগলিজিবল ধরেছি। সেইটা ধরে একটা 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 অ্যাটমের ভরকে ধরা হয়েছে নিউটন প্লাস প্রোটনের যা ভর তার সঙ্গে সমতুল্য। কিন্তু একটা অ্যাটমিক মাস বলতে বোঝায়, অ্যাটমিক মাস বলতে বোঝায় ওর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবার একত্রে ভর। বুঝতে পেরেছো? আর এই অ্যাটমিক নাম্বার আমরা কি করে বের করি সেটা আমরা পড়বো, আর ধীরে ধীরে পড়বো। তো যতটা পড়েছি চলো এটা এটা পড়ে নিই আগে। অ্যাটমিক নাম্বার, মলিকুলার নাম্বার, হোয়াট ইজ মলিকুল, হোয়াট ইজ মোল, সব চলে আসবে আস্তে আস্তে। সেখান থেকে আমরা রেডিও অ্যাক্টিভিটিতে চলে যাবো। আর যাই হোক, তো এটা গেল। এইবার আমি যখন বলছি ইলেকট্রনিক ইলেকট্রনিক কনফিগারেশন, আমি যদি তোমার যদি পরীক্ষা দেয় N7 এর ইলেকট্রনিক কনফিগারেশন বের করো, তার মানে আমরা কি করব, নাইট্রোজেনের 7টি ইলেকট্রন ধরে নিয়ে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখাবো, তাই তো? তাহলে এই 7টা কনফিগারেশনের মধ্যে দেখো, প্রথম কে এল এম এই হবে, এন হবে। তার মানে প্রথম কক্ষে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে 2 হবে। আর তারপরে কক্ষে 8টা থাকতে পারে, কিন্তু 7টা মানে টোটাল টোটাল হচ্ছে 7টা, আমার 7টা ইলেকট্রন। দুটো, তার মানে 5টা, আর 5টা হলে 7টা হয়ে গেল। তাহলে এই 2 কে আমরা কেমন করে লিখবো, 2 কে 1s, এস এর দুটো ইলেকট্রন 1s 2, দুটো ইলেকট্রন 2। 5 কে কেমন করে লিখবো, 5 এ প্রথমে কি আছে, 2s2 আসবে, 2p 3, 2p3, 2p3। তার মানে এটাকে আমরা কেমন করে লিখছি, পিটাকে আমরা এইভাবে লিখছি। দেখো 3টি ইলেকট্রন, এটা হাফ ফিল্ড আছে, তাই না? এবার হাফ ফিল্ড বা ফুল ফিল্ড থাকলে আমরা কি বলি, সুস্থির বলি, তাই তো? হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড থাকলে কি বলি, সুস্থির থাকে, সুস্থির বলি। এই জন্য নাইট্রোজেন বায়ুতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, সুস্থির। বুঝতে পেরেছো? মুক্ত অবস্থায় পাওয়া যায় হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড, কোনো কক্ষে কোনো। ইয়েস। এবার আরো অনেক কিছু মুক্ত অবস্থায় পাওয়া যায়, যেমন অক্সিজেন মুক্ত অবস্থায় পাওয়া যায়, কিন্তু অক্সিজেন তত পরিমাণে পাওয়া যায় না যত পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায়। কারণ নাইট্রোজেন আয়রনের সঙ্গে বাতাসে, মনে করো নাইট্রোজেন আছে, নাইট্রোজেন বাতাসে আয়রন আছে, আবার বাতাসে অক্সিজেন আছে। এই অক্সিজেন আয়রনের সঙ্গে রিয়েকশন করে, কিন্তু নাইট্রোজেন করে না, করে কি? করে না। নাইট্রোজেন রিয়েকশন করছে না, তো এই জন্য নাইট্রোজেন বায়ুতে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। অন্য অন্য মৌল বায়ুতে রিয়েকশন করে নিচ্ছে, দেখো। হ্যাঁ, বাই বাই 72 হচ্ছে বাই বাই ভলিউম। দেখো দুটো তোমরা দেখো, তোমরা যা ডেটা বলছো সবার উত্তর ঠিক। কেউ যদি 72 বলো তার ডেটাও ঠিক, কেউ যদি 77 বলো তার ডেটাও ঠিক। একটা আছে বাই মাস, একটা আছে বাই ভলিউম। এইটা হচ্ছে বাই ভলিউম, এইটা হচ্ছে বাই মাস। এই জন্য ডেটাটা বাই মাস পড়ছো না বাই ভলিউম পড়ছো, সেটা দেখবে আগে। তো যাই হোক, আর অক্সিজেনের তুমি যদি দেখো, অক্সিজেনের কি ও ও 8টা, তার মানে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8টা। তো কে এল, তার মানে 1s2, 2s2, 2p4, তাই তো? তার মানে 1s2, 1s2 হলো, আর 2p4, p তে কটা ইলেকট্রন থাকবে, এই, তার মানে এখানে কমপ্লিটলি ফিল্ড নেই, তাই তো? নেই তো? তাহলে তো এই এবারে কি হতে চাইবে, সমস্ত মৌলই পৃথিবীতে ফুল ফিল ফিল হতে চায়। তো ও কি করবে, এমন যদি কোনো পদার্থ পায় যার বাইরে 3টি ইলেকট্রন আছে বা 2টো ইলেকট্রন আছে, মানে 2টো ইলেকট্রন এক্সট্রা আছে, যার 2টো ইলেকট্রন বাইরে এক্সট্রা আছে, সেখান থেকে 2টো ইলেকট্রন নিয়ে নিয়ে একটা যৌগ গঠন করে দেবে, যেটা আয়রনের সঙ্গে হয়। যেমন যদি বলি আয়রন, তাহলে আয়রনের কত, আয়রনের 26, তাই তো? আয়রনের হচ্ছে 26, আয়রনের হচ্ছে 26, প্রোটন সংখ্যা 26, তার মানে ওর ইলেকট্রন সংখ্যা 26। হ্যাঁ, কে এল এম এন 2 8, এটা কত হবে, 2 8, এম এ কত হবে, আর 10, 10 আর না 18 কেন হচ্ছে, 10 পেটাবো ধরে। ওই 26-এর থেকে 8 বিয়োগ কর, 26-এর থেকে 10 বিয়োগ দেয়, 16টা। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে কি 4s4d, তাই তো? 4s3d, এই তো। তো 4s যদি তুমি দুটো দিয়ে দাও, 4s আমি তো দুটো দিয়ে দাও প্রথমে, 4s দুটো দিয়ে দিলে তাহলে টোটাল কটা হচ্ছে, 2 2 4 হচ্ছে 10টা, তাহলে এখানে 3d6 হচ্ছে। কিন্তু তুমি যদি হ্যাঁ বল।
হ্যাঁ এইভাবেই তো করলাম, ওভাবেই তো করার জন্য ফোরেস আগে ঢুকিয়েছি, ওইভাবেই করার জন্যই তো ফোরেস আগে ঢুকিয়েছি। যেমন মনে করো আর্গন, আর্গনের কত 18, তাহলে 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, তাহলে 18 হচ্ছে টোটাল। 2, 10, 8, এই সরি 2, সরি 2, 8, 8, 2, 8, 8, আহা 2, 8, 8, তাই তো। তাহলে এটা 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 লাস্টের কক্ষে 6টা থাকার কথা, 6টা আছে, তার মানে আর্গন কি নিষ্ক্রিয়। তো কোনো, হ্যাঁ কোনো মৌল নিষ্ক্রিয় কেন হবে আর নিষ্ক্রিয় কেন হবে না এটা তো বুঝতে পেরেছিস। নিষ্ক্রিয় হচ্ছে তার কারণ হচ্ছে পিতে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারতো, 6টা। আর এর বাইরের কক্ষে কি আছে, বাইরের কক্ষে 3p আছে, 3p তে ম্যাক্সিমাম কটা আছে, 6টাই আছে। তাই আর্গন নিষ্ক্রিয়, কোনো রিঅ্যাকশন করে না। হুম, হ্যাঁ বলো। ইয়েস 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 ইয়েস। হ্যাঁ 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 হ্যাঁ। তো এইটা তো গেল, এইটার উপর বেস করেই আমরা এরপরে পর্যায় সারণীর ডিটেলে পড়বো, ঠিক আছে। পর্যায় সারণীর মূল ফান্ডাটা হচ্ছে এইটুকু, এইটুকু যে বুঝতে পেরেছো। একটু ছোট করে বলে দেবো। হ্যাঁ এটা তো বলবো, এটা তো বলবো, পর্যায় সারণী যখন করাবো এটা তখন আর ডিটেলে বলবো। হুম হুম। ওটা দিয়ে করার জন্যই তো, ওটা দিয়ে করেছি বলেই তো এখানে আগে ফোরেসে ঢুকিয়েছি। ফোরেসে ফোরেসে হ্যাঁ তুই একটু একে দেখিস, বাড়িতে দেখিস, দেখিস না দেখিস না। আচ্ছা, তো এটা তো গেল পরমাণুর ব্যাপার, তাই তো। এই পরমাণুর কেন্দ্র, ওই যে অনেস লিখেছিলাম, 2s2p লিখেছিলাম, এরকম যে এনার্জি স্তর যেটা নিয়েছিলাম ওটাই বলতে চেয়েছে। কর্নার স্টুল, তুমি ছিলে তো কর্নার স্টুল দেখানোর সময়, ছিলে না? হ্যাঁ, যাই হোক, ওটাকে বলে কর্নার স্টুল। তো এটা তো গেল তোমার ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কিভাবে থাকছে কি না থাকছে, এই তার এই গল্প। এইবার ইলেকট্রন আর প্রোটন একসঙ্গে থাকে কি করে, সরি নিউট্রন আর প্রোটন একসঙ্গে থাকে কি করে সেটা আমরা জেনে গেছি, তাই না। নিউট্রন আর প্রোটন একসঙ্গে কেন্দ্রে কি করে থাকে, পাই মেশন, পাই পজিটিভ মেশন বা পাই নেগেটিভ মেশন করার জন্য থাকে। নেগেটিভ মেশনের জন্য নিউক্লিয়ার বল থাকে, যে নিউক্লিয়ার বলটা খুবই ক্ষুদ্র। এইবার এইবার কখনো মনে করো নিউটন সংখ্যা মনে করো তোমার এসছে মনে করো 2টো, বা কম ধরে, এত কম ধরে নাকি পাবো। নিউটন মনে করো আসছে 6টা, আর বা 7টা বা 6টা, বা তুমি ধরো না 5টা এসছে, মনে করো নিউটন এসছে 5টা, আর প্রোটন মনে করো 6টা এসছে। তাহলে কি হবে, প্রোটন সংখ্যা কম, নিউটন সংখ্যা কম, প্রোটন সংখ্যা বেশি। তো এরকম প্রোটন সংখ্যা 5, 6 কার কার্বনের, আর এর তাহলে মাস সংখ্যা কত হবে, 11। বা যদি এখানে যদি নিউটন 7টা হয়ে যায়, প্রোটন যদি এটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে 6, 13 হতে পারে। তো এই ক্ষেত্রে এই জন্য নিউটন সংখ্যা কম তারতম্যের জন্য তেজস্ক্রিয় ধর্ম দেখা যায়। কেন তেজস্ক্রিয় ধর্ম, তেজস্ক্রিয় ব্যাপারটা কি, তেজস্ক্রিয় ব্যাপারটা হচ্ছে এই যখন নিউটন প্রোটন সংখ্যা বেশি হচ্ছে বা কম হচ্ছে, তখন কি করে, তখন এখান থেকে এক্সট্রা প্রোটন থাকার জন্য এখান থেকে এক প্রকারের শক্তি ক্ষয় হয়, এনার্জি রিলিজ করে। বুঝতে পেরেছো? আরে কে শাঁ শাঁ করে শব্দ করছো, ঘষাঘষি করছো, যে এনার্জিটা রিলিজ করছে সেই এনার্জিকে আমরা বলছি রেডিও অ্যাক্টিভ দিকে। সাধারণত কি হয়, এই নিউটন বাই প্রোটনের রেশিও 1.5 এর বেশি হলে এই ধর্মটা দেখা যায়। এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 82 যদি বেশি হয়। এই যে প্রোটন সংখ্যা, এটাকে আমরা আমরা অ্যাটমিক নাম, এটাকে আমরা অ্যাটমিক নাম্বারও বলি, বা অ্যাটমিক নাম্বার বা প্রোটন প্রোটন নাম্বার অনুপাত 1:5 এর, 1.5, 1:5 না 1.5, 1.5 গুণ, 1.5 গুণের বেশি হলে কি হয়, নিউটন সংখ্যা অনেক বেশি, তাই তো, প্রোটন সংখ্যা কম।
তো পটাশিয়াম সংখ্যা কম থাকার জন্য কি হবে, ওদের মধ্যে নিউক্লিয় বলটা কি হবে, কম হয়ে যাবে, কারণ নিউক্লিয় বল তো খুব ক্ষুদ্র সংখ্যার মধ্যে কাজ করে, তাহলে কিছু নিউট্রন তো বাইরের দিকে থাকবে। ওই নিউটন কি হবে, ওখান থেকে কোনো একটা কিছু দিয়ে তুমি যদি ওটাকে অ্যাটাক করো, সে কিভাবে অ্যাটাক করছি পরে আসছি। তো ওখান থেকে এক ধরনের রে বেরোবে, যেটাকে বা এক ধরনের পার্টিকেল বেরোতে পারে, যেটাকে আমরা রেডিও অ্যাক্টিভিটি বলি। তাহলে রেডিও, হুম, তো রেডিও, হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা তেজস্ক্রিয় মৌল। তো এই তেজস্ক্রিয় মৌলের তো এটা গেল, এটা হয়, কিন্তু এই ব্যাপারটা তো এরকম ভাবে আসেনি, এই ব্যাপারটা পুরো এসে আননোন ভাবে। যেভাবে আননোন ভাবে এসে সেভাবে কিভাবে এসেছিলেন, এসেছিল হচ্ছে একজন সাইন্টিস্ট যার নাম হচ্ছে বেকেরেল। বেকেরেল বা বেকেরেল বা হেনরি বেকেরেল, যা কিছু বলতে পারো। হেনরি বেকে, এত বাঁকা হয়ে যাচ্ছে ওগুলো লেখাগুলো, ভালো লাগে না হাতের লেখা খারাপ হলে। ওরা পরে এই বেকেরেল যা যা করে গেছে। দেখো, মেরি কুরি, পিয়ার কুরি, বেকেরেল তিনজনকে একসঙ্গে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এই একটি মানে তেজস্ক্রিয়তার জন্য একটা ফিল্ডে তিনজনকে দেওয়া হয়েছিল, তার মধ্যে বেকেরেল পেয়েছিল হাফ মানি, আর দুই পেরিকুরি, পেরিকুরি আর আর যে অন্য পেরিকুরি ম্যাডাম কুরি আছে, তারা পেয়েছিল অর্ধেক মানি। তার কারণ কি, বেকেরেল যে কাজটা করেছিল সেই কাজটার উপর অ্যানালিসিস করেছিল হচ্ছে এই দুজন। বুঝতে পেরেছো? আচ্ছা, একটু একটু রেস্ট নেবো, একটু একটু ব্রেক নেবো 5-10 মিনিট, একটু বাইরে যাও। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে, আচ্ছা তো এইটুকু এইটুকু পড়ে নাও তো, রাতে করাবো নাকি? রাতে চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, 8টা 8:30। ঠিক আছে।